হ্যাঁ বলুন। পত্রিকা হয় স্যার? হ্যাঁ, নিশ্চয়ই 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 পত্রিকা। স্যার আরেকটা শব্দ পাঠশালা, এটা কি নিশ্চয়ই, আকারান্ত স্ত্রীলিঙ্গ না? অবশ্যই পাঠশালা, পাকশালা, সব। থ্যাংক ইউ। পাকশালা। হুম। এই জন্য আমি বলেছিলাম আপনারা যদি লেখেন তাহলে নপুংসকলিঙ্গ বা স্ত্রীলিঙ্গ বা পুংলিঙ্গ বললে এই শব্দগুলো আপনাদের চলে আসবে। এই জন্যই বলেছিলাম লিখতে, আর লিখবেন দেখবেন ভালো ফল পাবেন। যখন আমরা ধীরে ধীরে আরো এগোবো আপনারা দারুণ শিখবেন। এই প্রসেসটাকে ফলো করুন। একটু কষ্ট হবে, সময় পাবেন না হয়তো করার, কিন্তু একটু সময় বার করে করার চেষ্টা করুন, ফল পাবেন আপনারা। ওকে, এটা আমাদের গেল আকারান্ত। এবারে বলুন ইকারান্ত। কিছু উদাহরণ বলুন দেখি, কেমন মনে আছে আপনাদের? জননী, ওকে, জননী। গতি হি। লেখনী। স্যার গতি হি আমি যদি লিখি, দেখুন এটা কি দীর্ঘিকারান্ত হলো? দীর্ঘিকারান্ত নয়, হর্ষইকারান্ত। না, আমি এবারে বললাম যে দীর্ঘিকারান্ত স্ত্রীলিঙ্গ। আচ্ছা, আমরা তো দুটো দীর্ঘিকারান্ত স্ত্রীলিঙ্গ বলেছি। পড়ছি, একটা আকারান্ত স্ত্রীলিঙ্গ, একটা দীর্ঘিকারান্ত স্ত্রীলিঙ্গ। ঠিক। তাহলে গতি কাজে দ্বিতীয় অঙ্কনী, লিঙ্গে আসবে না। হ্যাঁ, অঙ্কনী, হ্যাঁ একদমই, অঙ্কনী। লেখনী, অঙ্কনী। নিশ্চয়ই নিশ্চয়ই। ইয়ামিনী হতে পারে। হতে পারে, নিশ্চয়ই হবে। অঙ্কনী, মহিষী, লেখনী, হ্যাঁ। यामिनी, নদী, महिषी, नदी, সব হবে। দেবী, জননী, দেবী, দেবী, এগুলো সব ইকারান্ত। ওকে। দর্বী, দর্বি, একদম। দর্বি মানে মানে জননী। খুন্তি, দর্বি মানে। কুন্তী, হ্যাঁ, সমদর্বি মানে হাতা। কর্তারী, পত্রিকা হতে পারে। নিশ্চয়ই হতে পারে, অবশ্যই হবে। সমদর্বি, কর্তী। কর্তরি, হ্যাঁ নিশ্চয়ই হবে। ওকে, ঠিক আছে। তো পুংলিঙ্গ গেল, স্ত্রীলিঙ্গ গেল। যেটা আমাদের বাকি রইলো সেটি হচ্ছে কি নপুংসকলিঙ্গ। এবারে নপুংসকলিঙ্গের কিছু উদাহরণ বলুন, কি হবে? ফলম, ফলম, গৃহ, জলম, গৃহম, পুস্তকম। হুম, জলম, পুষ্পম, স্যার পুস্তকম, ক্রীড়াঙ্গম, হুম, অবশ্যই খেলনা। পুস্তকম, পত্রম, ক্রীডনকম, পত্রম। হুম, সোপানম, হুম, অবশ্যই পুষ্পম। আচ্ছা, অমৃতম হতে পারে। অমৃতম নিশ্চয়ই হবে। ওকে, আমি আর লিখছি না, এগুলো সব হতে পারে। না না, ঠিক আছে, হ্যাঁ। উদ্যানম, হ্যাঁ বলুন। স্যার উদ্যানম। উদ্যানম, অবশ্যই উদ্যানম, পুষ্পম, ফলম। পানাসাম মানে কাঁঠাল। একদিন আমরা পড়াবো, ফুলের কথা নাম হতে পারে, ফলের আমি পড়াবো না, হয়তো বুদ্ধদেব স্যার পড়াবেন। ফুলের নাম, ফলের নাম, মানে আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে সমস্ত জিনিস ব্যবহার করি তাদের সংস্কৃতে কি অভিধান আছে, হবে। তো দেখুন, তো এখান থেকে আমাদের কি কি জ্ঞান হলো? পুংলিঙ্গম, স্ত্রীলিঙ্গম, নপুংসকলিঙ্গম, এদের যেমন জ্ঞান পেলাম, এক্ষুনি আরেক ধরনের জ্ঞান পেয়ে যাবো, দেখবেন। নারাহা, দ্বিবচন বহুবচন বলুন, কি হবে? নারাহা, দ্বিবচন বহুবচন, কি হবে? নরৌ, নরৌ, নরা, নরাহা, নরৌ, হ্যাঁ, নারাহা, নারৌ, নারাহা, এটা পূর্ণ। যখনই কোনো শব্দের রূপ বলতে বলবো তখনই প্রথমে এক বচন, তারপরে দ্বিবচন, তারপরে বহুবচন, এই ক্রমে। ওকে, নারাহা, নারৌ, নারাহা, গুড। দাসাহা, দাসৌ, দাসः, এক বচন, দ্বিবচন, বহুবচন। দাসः, দাসৌ, দাসः। দাসহ, দাসৌ, দাসহ, প্রথম দাস, শেষের দাস, একই শোনালো। নরৌ, নর, দাসা, দাসাः, দাসাহা, দাসাः। হ্যাঁ দাসাহা। অ্যাকচুয়ালি এটা ফলো করবেন, বিসর্গ যেখানেই থাকবে তার আগে যেই বর্ণ থাকবে সেই বর্ণের মতো বিসর্গের উচ্চারণ হবে। যদি এটা আপনারা ফলো করেন তাহলে বুঝতে পারবেন। একটা উদাহরণ দিচ্ছি, ধরুন ধরুন আহা, অয়ের পর বিসর্গ আছে, তার মানে উচ্চারণ কেমন হবে? আহা, এইভাবে। ওকে, আহা। স্যার ক্লিয়ার? আরেকবার বলবেন? ধরুন বিসর্গ আছে অয়ের পরে, ধরুন আমি একটা শব্দ লিখছি রামাহা। ক্লিয়ার? আমি যদি হয়তো কাটি, কি আছে দেখুন, রাম, আর এখানে আছে আহা। যদি আমি শব্দটাকে ভাঙি, আমরা শব্দটা এরকম করে লিখতে পারি, রাম আহা। এটা যোগ করলেই তো রাম আহা চলে আসবে। এবার এটা উচ্চারণ কি করে করব? অয়ের পরে বিসর্গ আছে, তার মানে বিসর্গের আগে যেই বর্ণ আছে সেই বর্ণের মতো হকারের উচ্চারণ হবে। তাহলে রাম, আর এখানে আছে আহা, অ লিখলাম, পাশে একটা হ লিখলাম।
যোগ করে দেন, কি হয়ে যাবে? রামহ। এটা হচ্ছে উচ্চারণ হয়ে গেল। এবারে ধরুন আয়ের পরে বিসর্গ আছে, ধরুন বহু বচনে রা মা, তারপরে বিসর্গ আছে। এখানে বিসর্গটা কোথায় আছে? ঠিক আয়ের আগে বিসর্গ আছে, দেখুন আয়ের পরে বিসর্গ আছে। তো এর উচ্চারণটা এইরকমটা হওয়ার চেষ্টা হবে, হয়তো এটা না, কিন্তু আপনাদের উচ্চারণের সুবিধার্থে আপনারা এইরকম ভাবে উচ্চারণ করতে পারেন। তাহলে উচ্চারণটা কি রকম হবে? রামাহা। ওকে, এরকম ভাবে বিসর্গের উচ্চারণটা হবে। ক্লিয়ার? রামাহা এরকম উচ্চারণ করলে আপনাদের বানানো ভুল হবে না, আর কোনটা এক বচন কোনটা বহু বচন আপনারা স্পষ্ট বলতেও পারবেন। নরহ নরৌ নরাহা, রামः রামौ রামাः, দাসः দাসौ দাসাः, বালকः বালকौ বালকাः, হরিণः হরিণৌ হরিণাः। ওকে, এইভাবে অভ্যাস করতে পারেন, তাহলে বানান ভুল কম হবে এবং কোনটা এক বচন বলছেন কোনটা বহু বচন বলছেন সেটাও ক্লিয়ার হবে। ওকে, চলুন শিক্ষকः কি হবে বচন পরিবর্তন করলে? শিক্ষকः শিক্ষকৌ শিক্ষকাः। শিক্ষকাः এরকম উচ্চারণ করুন, কোনো ভুল নেই। শিক্ষকাः উল্টে উচ্চারণ স্পষ্ট আপনারা বুঝতে পারবেন, বানান ভুল থেকে বাঁচতে পারবেন। বৃষভः কি হবে বচন পরিবর্তন? বলবো? বলুন। আমি একটু দেরি করে ফেলেছি, সরি স্যার। হ্যাঁ, একটু সময় জয়েন করবেন, তাহলে আমরা ঠিকঠাক করে ক্লাস করতে পারবো। ভেবেছিলাম যে 7:15 থেকে আজকে, ঠিক আছে। না 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 না, যখনই আমরা বলে দেবো যে 7:15 থেকে হবে, তখন 7:15 থেকে, আর যদি কিছু না বলা হয় তাহলে বুঝবেন 7 থেকে। আচ্ছা ঠিক আছে, সরি, ঠিক আছে। 7 হচ্ছে আমাদের ডিফল্ট টাইম। ওকে, ঠিক আছে, কোনো ব্যাপার না, বলুন। বৃষহ বৃষৌ, বৃষভः। আচ্ছা বৃষভ বৃষভৌ বৃষভাः। বৃষভাः, গুড। চলুন স্ত্রীলিঙ্গে আসি। বালিকা, তাহলে এক বচন দ্বিবচন বহুবচন কি হবে বলুন? বালিকা, বালিকে বালিকাः। প্রথমে এক বচন, তারপরে তারপর দ্বিবচন, একবচন। তারপরে বহুবচন, এই ক্রম। ওকে, বালিকা বালিকে বালিকাः। গুড। বাকিরাও বলবেন। শিক্ষিকা কি হবে? শিক্ষিকা শিক্ষিকে শিক্ষিকাः। মহিলা, মহিলা কি হবে? महिला महिला महिलाएं মহিলা, महिला महिला, महिला মহিলে, महिले মহিলে, महिले महिलाः মহিলাः, গুড। পাশিকা কি হবে? পাচিকা পাচিকে পাচিকাহ। পাচিকাः, গুড। তার মানে এইভাবে সমস্ত স্ত্রীলিঙ্গ গুলো চলবে। আচ্ছা, ইকারান্তে আসুন। জননী, এখানে পরিবর্তন কিভাবে হয়? জননী, জননৌ জনন্যৌ, জনন্যৌ, তারপরে জনন্যः। হ্যাঁ, মঞ্জু ম্যাডাম বলুন, কিছু বলবেন? ওটাই বলতে চাইছিলাম। আচ্ছা, আপনি আপনি বলুন। জিজ্ঞেস অঙ্কনী, করুন একটা অঙ্কনী, বলার চেষ্টা। অঙ্কনী বলুন। অঙ্কনী, অঙ্কনী অঙ্কনৌ অঙ্কন্যः। হ্যাঁ, অঙ্কনী, অঙ্কন্যৌ, উচ্চারণ হলো না। অঙ্কনী, মদ্দা, তাহলে এটা হবে অঙ্কন্যাহ। হ্যাঁ দেখুন আমি লিখে দিচ্ছি। ধরুন নদী শব্দ, তো তো নদী, এটা এক বচন, দ্বিবচন হয় নদ্যৌ, ঔকার হয়ে যায় বলেছিলাম, নদ্য ইত্যস্তয় ঔকার হয়ে যায়। আর বহু বচনে হয় ইত্যস্তয় বিসর্গ, মানে নদ্যঃ। এখানে কিন্তু কোনো আকার নেই, দেখুন অকারান্ত, নদ্যঃ। তাহলে এটাকে অবলম্বন করে অঙ্কনী বলুন, কি হবে? অঙ্কনী, অঙ্কনৌ অঙ্কন্যः। অঙ্কন্যৌ, হ্যাঁ অঙ্কন্যৌ, অঙ্কন্যः। অঙ্কন্যः। এই বহুবচনটাই প্রচন্ড গোলমাল করে দ্বিবচন বহুবচনে, তো এটা একটু খেয়াল রাখতে হবে। এই কারণে শব্দে দ্বিবচন বহুবচন একটু প্র্যাকটিস করলেই হয়ে যাবে। তেমনই লেখনী, বাকিরা বলুন কেউ একজন, কি হবে? লেখনী লেখনৌ লেখনৌ লেখন্যৌ, ন্যৌ, দেখুন সবসময় এরকম উচ্চারণ করবেন। নয় জফলা ন্যা, নয় জফলা ন্যা, তো ন্যৌ, লেখন্যৌ, নদ্যৌ, यामिन्यौ, महिष्यौ, नद्यौ, देव्यौ, दर्व्यौ। ওকে, তো ন্যৌ কখনো হয়ে যাবে ব্যৌ। ওকে, এইভাবে
ঠিক আছে? ওকে, চলুন তাহলে ফালাম কি হবে? ফালাম, ফালে, ফালানি। ফালানি যখন স্পেলিং লিখছি তখন কি হবে? ফ লয়াকার দন্তন্য হস্যি। ক্লিয়ার? তারপরে বলুন গৃহম, বচন পরিবর্তন করুন, কি হবে? गृहं गृहे गृहाणि। যখন গৃহম শব্দ লিখছি তখন কিন্তু খেয়াল রাখতে হবে যে জিনিসটা আমি একটু পরে বলতে চলেছি। কি হয়? গৃহম, গৃহে, গৃহাণি। আমি যদি বহুবচনটা লিখছি এখানে কিন্তু দন্তান্ন হয় না, এখানে হয় মূর্ধন্য। ओ আগের দিন বলেছিলাম আমি ণত্ব বিধান, দন্তান্নের মূর্ধন্য পরিণত হওয়ার একটা স্বভাব আছে। কোথায় হয় সেটাই আমরা আলোচনা করবো একটু পরে। জালাম, বলুন বচন পরিবর্তন করুন। জালাম, जलम जले जलानि जलम जले जलानि। एकदमই। पुस्तकम पुस्तके पुस्तकानि। क्रीडनकम কি হবে? ক্রীড়নকম, ক্রীড়নকে, ক্রীড়া পুস্তক, ক্রীড়নকম, ক্রীড়নকে, ক্রীড়নকম মানি, ক্রীডনকানি। কানি, আপনি তো ফলমানি বলছেন না, তাই না? ফলানি। ফলানি, মকারের আগে যেটা আছে সেখানে আকার করে দিচ্ছেন, তাহলে এখানেও সেম। মকারের আগে ক আছে, কয় আকার করে দিন। মানি। ক্রীডনকানি। পুষ্পম কি হবে? পুষ্পে পুষ্পানি। হ্যাঁ, এটাও এক্স্যাক্টলি এরকম। পুষ্পম, পুষ্পে, পুষ্পাণি মূর্ধন্য হয়। এবারে দেখুন আমি দুটো রেড লিখেছি, একটা গৃহাণী, একটা পুষ্পাণি। বাকি এগুলোতে নকার, কিন্তু এগুলোতে নকার। কিছু তো কারণ আছে, তাই না? সেই কারণটাই কি সেটা আমরা জানবো। আপনারা খাতা পেন নিয়ে বসুন। একটু কঠিন, কিন্তু ব্যাপারটা অতটাও জটিল না। বুঝিয়ে দিলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। তো এই যে নকার থাকে, নকারের যে মূর্ধন্যকারে কনভার্সন, এটাকে বলা হয় ণত্ব বিধানম। ওকে, বাংলার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। ণত্ব বিধানম কি করে হয় ভালো করে দেখুন। 3-4টে শর্ত আছে, আমি এক এক করে শর্ত বলবো। ওকে, চলো। প্রথম শর্ত কি লিখি? প্রথম শর্ত হচ্ছে যদি কোনো শব্দের মধ্যে কি থাকে, যদি কোনো শব্দের মধ্যে আমরা এইটাকে খুঁজে পাই না, তারই তো মূর্ধন্য করবো, তাই না? আমরা তো এটাই বলছি, দন্তান্ন থাকলে তার মূর্ধন্য। যদি কোনো শব্দে দন্তান্নই না থাকে তাহলে তার মূর্ধন্য করার কোনো প্রসঙ্গ আসবে? প্রসঙ্গ আসবে না। তার মানে এই মূর্ধন্য হতে গেলে প্রথমে দন্তান্ন থাকতে হবে। তো কোনো শব্দে যদি মূর্ধন্য না থাকে, বালিকা, এই শব্দ নত্যবিধান হবে? কারণ এখানে তো দন্তান্ন নেই। তো যেই শব্দ দন্তান্ন থাকবে সেই শব্দকে নিয়ে কাজ করতে হবে। ক্লিয়ার? নকার থাকতে হবে। নাম্বার 2, এই নকার থাকলে শুধু হবে না, এই নকারের আগে যে কোনো একটা স্থানে হয় রি থাকতে হবে, না হলে র থাকতে হবে, না হলে মূর্ধন্যস্য থাকতে হবে। আরেকবার বলছি, নকার তো রইলই, কিন্তু নকারের আগে হয় রি, নয় র, নয় মূর্ধন্যস্য। এই তিনটের মধ্যে কোনো একটা বর্ণ যদি থাকে তাহলে আমরা ট্রাই করতে পারি যে এখানে দন্তান্ন না মূর্ধন্য কি হবে, পরীক্ষা করতে পারি। এটাই কিন্তু রিকার থাকলেই যে হবে তা না, আমরা পরীক্ষামূলক কথা বলছি, যে হবে কি না হবে আমরা টেস্ট করতে পারবো। কি বললাম? ফার্স্ট নিয়ম, প্রথমে নকার থাকতে হবে। পরের কি নিয়ম? নকারের ঠিক পূর্বে কোথাও রি, র, স, তিনটের মধ্যে যে কোনো একটা থাকলেই কাজ হবে। তিনটেও থাকতে পারে, দুটো থাকতে পারে, মিনিমাম একটা থাকলেই কাজ হবে। আমরা টেস্ট করতে আমরা পারি, দন্তান্ন হবে না মূর্ধন্য হবে। নাম্বার 3, 3 নম্বর নিয়ম কি বলছে? 3 নম্বর নিয়ম বলছে, তাহলে আমরা কি পেলাম? রি, র, স যদি থাকে, তারপরে কোথাও যদি দন্তান্ন থাকে, তাহলে এতদূর পর্যন্ত দ্বিতীয় নিয়ম বলেছি। এখন বলছি এই দন্তান্ন শেষে থাকলে হবে না, এই দন্তান্নর পরে কিছু না কিছু স্বরবর্ণ থাকতে হবে, তবে কাজ হবে, না হলে কাজ হবে না।
দন্তান্ন শুধু শেষে রইলেও কাজ হবে না, দন্তান্নর সঙ্গে কিছু না কিছু স্বরবর্ণ যুক্ত থাকতে হবে, তবে কাজ হতে পারে। কাজ হবে কিনা হবে পরের ব্যাপার, আমরা চেষ্টা করবো কাজ হবে কিনা দেখবো। দুটোর পরিষ্কার? ক্লিয়ার? নাম্বার 4 অ্যান্ড লাস্ট নিয়ম কি বলছে ভালো করে লক্ষ্য করবেন। ওকে, লক্ষ্য করুন কি বলছে। তাহলে আমি আবার লিখছি নিয়মগুলো। রি, র, স। ওকে, তারপরে একটা ইয়া বড় মধ্যবর্তী স্থান আছে ধরুন, তারপরে যদি দন্তান্ন থাকে এবং শেষে আমরা কি শিখলাম স্বরবর্ণ যদি থাকে তখন হতে পারে। চতুর্থ নিয়ম বলার আগে আমি আপনাদের একটা উদাহরণ দিই, চলুন। উদাহরণটা কিরকম দেখুন। ধরুন পুষ্প শব্দের বহুবচন কি হবে? পুষ্পম, পুষ্পে, তারপরে পুষ্পানি। প্রথমে আমরা ধরে নিচ্ছি পুষ্পানি এখানে দন্তান্নই ছিল। ক্লিয়ার? আমরা ধরে নিচ্ছি পুষ্পানি এখানে দন্তান্নই ছিল এবং ইনফ্যাক্ট দন্তান্নই ছিল প্রথমে। সেটা মধ্যাহ্ন তো হবে কিনা হবে তারই পরীক্ষামূলক বা গবেষণা এইসব, ঠিক আছে? প্রথমে দন্তান্ন ছিল ধরে নিচ্ছি আমরা। বর্ণটাকে ভাঙুন দেখি, কি কি শব্দ কি কি বর্ণ পাচ্ছেন দেখুন। পা, তারপরে উ, তারপরে মূর্ধন্য স, মধ্যাহ্ন স, তারপরে প, প, তারপরে আ, আ, তারপরে ন, ন, তারপরে ই। ই। গুড। প্রথম নিয়ম দেখুন, শব্দের মধ্যে দন্তান্ন থাকতে হবে। দন্তান্ন আছে এখানে? দন্তান্ন আছে এই শব্দের মধ্যে? হ্যাঁ আছে। না। এই তো আছে দন্তান্ন। হুম, হ্যাঁ, পুষ্পানি। আচ্ছা, দ্বিতীয় নিয়ম, দন্তান্নর আগে যে কোনো স্থানে, কিন্তু আগে পরে না, যে কোনো স্থানে রি, র, স তিনটের স মধ্যে কিছু আছে, কি আছে? স আছে। দেখুন দন্তান্নর আগে এখানে সকার আছে। তৃতীয় নিয়ম দেখুন, দন্তান্ন সাথে থাকলে হবে না, দন্তান্নর পরে কোনো না কোনো স্বরবর্ণ থাকতে হবে। আছে? হুম, আছে, ই আছে। দন্তান্নর পরে স্বরবর্ণ আছে এবং দ্যাট ইজ ই। কিন্তু স্যার দেখুন, মূর্ধন্য থেকে দন্তান্নর মাঝখানে একটা প ঢুকে গেছে, একটা আর ঢুকে গেছে, তাহলে কি করব? এখন আমি 4 নম্বর নিয়মটা আপনাদেরকে বলবো। ইয়া বড় একটা গ্যাপ দিয়েছি দেখুন, ডট 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 দিয়ে এগিয়ে গেছি, ওটা হচ্ছে গ্যাপ। এই গ্যাপে যদি স্বরবর্ণ থাকে, ভালো করে বুঝবেন, এই গ্যাপে যদি স্বরবর্ণ থাকে অথবা এই গ্যাপে যদি ক বর্গ থাকে, মানে ক, খ, গ, ঘ, ঙ, অথবা এই গ্যাপে যদি প বর্গ থাকে, মানে প, ফ, ব, ভ, ম, আর এই গ্যাপে যদি ব থাকে, আর কি থাকে? এই গ্যাপে যদি আং থাকে, আর কি থাকে? হ, ইয়া, এইসব থাকে, তাহলে দন্তান্নের মূর্ধন্য হয়ে যাবে। আরেকবার, এই গ্যাপে যদি স্বরবর্ণ থাকে, যদি ক বর্গ থাকে, যদি প বর্গ থাকে, যদি ব, আং, হ, য় এই সমস্ত অক্ষর থাকে, তাহলেই কিন্তু মূর্ধন্য হবে। আর যদি এমন কোনো অক্ষর চলে আসে যেমন ট, ট কি এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে? পড়ে না। তাহলে এমন যদি কোনো বর্ণ চলে আসে যেটা এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে না, তাহলে কিন্তু দন্তান্নের মূর্ধন্য হবে না। জাস্ট এইগুলো যদি থাকে তাহলেই দন্তান্নের মূর্ধন্য হবে। এর বাইরের কোনো বর্ণ যদি থাকে তাহলে কিন্তু দন্তান্নের মূর্ধন্য হবে না। এই গোল আকারে আমি যে যে বর্ণগুলো লিখে দিয়েছি গোল ব্র্যাকেটের মধ্যে, রাউন্ডের মধ্যে, এই বর্ণগুলোই যদি একমাত্র থাকে তাহলেই কিন্তু মূর্ধন্য হবে। এবারে দেখুন যেটা উদাহরণ দিয়েছি, মূর্ধন্যস্য আর দন্তান্ন, তার মাঝে গ্যাপ কি কি বর্ণ দ্বারা আছে? প আর আ, তাই না? প দেখুন তো এই ক্যাটেগরির মধ্যে পড়ছে? হ্যাঁ পড়ছে।
প বর্গে আছে তো, প ফ ব ভ ম, প হ্যাঁ। পড়ছে। আ দেখুন, আ এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছে, পড়ছে। স্বরবর্ণ আ। তার মানে এমত অবস্থাতে এই যে দুটো বর্ণ আছে প আর আ, এটা কিন্তু এই ক্রাইটেরিয়া ফুলফিল করছে। তার মানে এই যে দন্তান্ন, এই দন্তান্নর হয়ে যাবে মূর্ধন্য। মূর্ধন্য যদি হয়ে যায় যোগ করে দিন, কি আসবে? পুষ্পাণি। পরিষ্কার? কি করে দন্তান্নকে মূর্ধন্য পেলাম, ক্লিয়ার হয়েছে? আর দু তিনটে উদাহরণ দিই, আরো স্পষ্ট হবে। ওকে, চলো। গৃহম। গৃহম শব্দের বহুবচন কি? গৃহম, গৃহে। গৃহাণী। ধরুন আমরা ধরে নিচ্ছি দন্তান্ন আছে, প্রথমে ধরে নিচ্ছি, টেস্ট করার জন্য আমাদেরকে ধরতে হবে প্রথমে দন্তান্ন আছে। ভাঙুন, কি কি পাবো বর্ণ? গ, তারপরে গ। বলুন, তারপরে র র রি, রি, তারপরে হ, হ হ, তারপরে আ, আ, তারপরে ন, ন, তারপরে ই। দেখুন প্রথম নিয়ম কি? দন্তান্ন থাকতে হবে। দন্তান্ন আছে? আছে। দন্তান্ন আছে এখানে। তারপর নিয়ম দেখুন, দন্তান্নর আগে কোথাও রি, র, স তিনটের রি মধ্যে আছে। থাকতে হবে। আছে? রি আছে। দেখুন এখানে রিকার আছে। নাম্বার 3 নিয়ম, নকারকে শেষ বর্ণ হলে হবে না, নকারের পরে স্বরবর্ণ থাকতে হবে। আছে? আছে। নকারের পরে স্বরবর্ণ বর্তমান আছে। স্যার তাহলে হ আর আ এই দুটো বর্ণ চলে এলো। দেখুন তো, গোল করে ব্র্যাকেটের মধ্যে যে বর্ণগুলো লিখেছি তার মধ্যে হ বা আ আছে? দুটোই আছে। দুটোই আছে। তার মানে এখানে কি হবে? দন্তান্নের মূর্ধন্য। মূর্ধন্য হবে। তাহলে বাহ, যোগ বাহ, করলে কি হবে? গৃহাণী। এবারে ধরুন এই যে হ আর আ, এখানে ধরুন এমন একটা বর্ণ চলে এলো ত, এই ত কি এই ক্রাইটেরিয়া মেনে চলবে? চলবে না। ত থাকলে কিন্তু কাজ হবে না, দন্তান্ন দন্তান্নই রয়ে যাবে। সেরকম উদাহরণ আপনাদের দেব। চলুন অন্য উদাহরণ চেষ্টা করি, আরো উদাহরণ করুন। পত্রাণি। দেখুন তো, পত্রম শব্দের বহুবচন কি হবে? পত্রাণি। ধরুন ধরে নিন এখানে প্রথমে দন্তান্নই ছিল, ঠিক আছে? ধরে নিন দন্তান্ন ছিল, পত্রম, পত্রে, পত্রাণি। ভাঙুন তো, কি কি পাই দেখুন। প, তারপরে অ, বলুন তারপরে কি পাবো? ত, রি, হ্যাঁ, তারপর ত, তা, তারপরে র ফলা তো র, র, তারপরে আ, আ, তারপরে ন, ই। না, ই। দেখুন নিয়ম আছে কিনা দেখুন। 1 নম্বর নিয়ম, নকার থাকতে হবে। নকার আছে? ন আছে। নকার আছে। তারপর নিয়ম কি? তার আগে রি র, রি স, স, রি র স থাকতে হবে। কিছু একটা র রাখতে হবে। আছে। রি, র, স তিনটের মধ্যে কোনো একটি থাকলেই হবে। হ্যাঁ, তার র আছে। এখানে রকার আছে। ওকে, তারপর নিয়ম তারপরে হচ্ছে ওই নয়ের পরে স্বরবর্ণ থাকতে হবে, সেটা আছে। স্বরবর্ণ এরপরে আছে। ওকে, মাঝখানে দেখুন একটা বর্ণের এখানে গ্যাপ আছে, আ। আ তো স্বরবর্ণ, হুম। ক্রাইটেরিয়া সেগুলো মানছে। তার মানে সেগুলো এই দন্তান্ন নয়। মূর্ধন্য হয়ে যাবে। এটা বাংলার ক্ষেত্রেও একই রকম ভাবে প্রয়োগ হবে। তাহলে কি হয়ে যাবে? পত্রাণি। তাহলে বুঝতে পারছেন কোথায় হুম। কোথায় দন্তান্ন হবে, কোথায় কোথায় মূর্ধন্য হবে। এটা একটা টেস্ট। এই স্যার টেস্টকে একটা বলা কথা হয় আছে, প্রবিধানম। হ্যাঁ বলুন। এই যে গৃহাণী যখন করেছিলেন হুম তখন ওই হ আর আ এই দুটোই স্যাটিসফাই করছিল। তা হুম, কোনো একটা যদি স্যাটিসফাই না করে তাহলেই কি হবে ওই না, কাজ মূর্ধন্য হবে হবে না। না? হ্যাঁ, আচ্ছা, যে কোনো আচ্ছা। একটা যদি স্যাটিসফাই না করে কাজ হবে না। ও ধরুন আচ্ছা, গ্যাপে ঠিক 10টা আছে। বর্ণ আছে, 9টা স্যাটিসফাই করছে কিন্তু একটা করছে না, কাজ হবে না। হুম হুম, ঠিক। 10টাকেই স্যাটিসফাই করতে হবে। ওকে, আপনারা একটা উদাহরণ দিচ্ছি, করুন। আপনাদের একটা উদাহরণ দিচ্ছি, করুন। রাম শব্দের দ্বিতীয়া বহুবচন আমরা এখনো পড়িনি, রামান। বলুন এই দন্তান্নে দন্তান্ন হবে না মূর্ধন্য হবে?
ফার্স্ট ক্রাইটেরিয়া দেখুন নকার। নকার আছে শব্দের মধ্যে? আছে। সেটা আছে, সেটা আছে, দ্বিতীয় ক্রাইটেরিয়া রি র স আছে? হ্যাঁ তাও আছে। 3 নম্বর নিয়ম মিলছে? না, যেহেতু মিলছে না, তাই জন্য এই দন্তান্নের মূর্ধন্য হবে না, এইটাই হুম। সঠিক প্রয়োগ। যারা বুঝতে পারেননি আমি আবার বলে দিচ্ছি, দেখুন এটাকে ভাঙুন। র, আ, ম, আ, ন। ব্যাপারটা এরকম ছিল তো? প্রথম নিয়ম দেখুন দন্তান্ন থাকতে হবে, আমাদের দন্তান্ন আছে। দ্বিতীয় নিয়ম দন্তান্নর আগে কোথাও রি র স তিনটার মধ্যে কিছুটা থাকতে হবে, আছে। 4 নম্বর নিয়মে চলে আসুন। গ্যাপের বর্ণগুলিকে এইগুলোকে মেনে চলতে হবে। দেখুন আ স্বরবর্ণ, এই ম পবর্গের মধ্যে পড়ে, এই আ এটাও স্বরবর্ণ, এটাও মেনে চলছিল। কিন্তু তৃতীয় নিয়ম দেখুন দন্তান্নর পরে স্বরবর্ণ থাকতে হবে। এখানে দন্তান্নর পরে কিছু আছে? কিছু নেই, তাই জন্য এই নিয়মে কাজ হবে না। তো রামান রামানি রয়ে যাবে, এর মূর্ধন্য হবে না। সব নিয়ম মানছিল, কিন্তু দেখুন 3 নম্বর নিয়ম মানছে না। পরের দন্তান্নর পরে কিছু নেই, দন্তান্ন শেষে আছে। তো দন্তান্ন শেষে থাকলে কাজ হবে না। দন্তান্নের পরে যদি ব্যঞ্জন বর্ণ থাকে তাহলেও কাজ হবে না, স্বরবর্ণই থাকতে হবে দন্তান্নের পরে, তাহলেই কাজ হবে, না হলে কাজ হবে না। ওকে, স্যার পরেরটা আছে মনে করো রামেন, রামেন। রামেনা, অবশ্যই বলুন কি হবে? রামেনা, তৃতীয়া একবচন, রামেনা। সাপোজ ধরে নিন প্রথমে দন্তান্ন ছিল, ধরুন দন্তান্ন ছিল, ভাঙুন, ভাঙলে কি পাবো? বলুন কি পাবো? র, তারপরে আ, তারপরে ম, তারপরে এ, তারপরে ন, তারপরে অ, এটা পাবো। দন্তান্ন আছে, দন্তান্নর আগে রি র স আছে, দন্তান্নর পরে স্বরবর্ণ থাকতে হবে, আছে। মাঝখানে বর্ণগুলো দেখুন আ, ম, এ, এগুলো সবই তো এটাকে স্যাটিসফাই করছে। তার মানে এই যে দন্তান্ন, এর মূর্ধন্য হয়ে যাবে। মূর্ধন্য হয়ে গেলে রামেণ, এটাই সঠিক প্রয়োগ। বুঝতে পারছেন কেন দন্তান্নের মূর্ধন্য হয়? এই কারণগুলো যদি মেনে চলে মূর্ধন্য হয়ে যাবে। তো তৃতীয়া বহুবচনের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। তাহলে আমি আপনাদের একটা দিচ্ছি, করুন। মন্দিরানি, মন্দিরম মন্দিরে, মন্দিরানি। তো আপনারা আমাকে বলুন এই মন্দিরানি শব্দে দন্তান্ন হবে না মূর্ধন্য হবে? মন্দিরানি, আমি এরকম করে লিখে দিলাম মন্দিরানি। মূর্ধন্য হবে। কিভাবে? একটু যুক্তি দিন, কেন হবে মূর্ধন্য? নয়ের পরে স্বরবর্ণ আছে। আছে। মন্দির ন, র আছে, র আছে। কোথায় র আছে? মন্দির রানীতে র আছে। কোথায় আছে? নয় দয়ের পরে, নয়ের নয় আগে। দয় আছে। না না না, নয় দয়ের পরে না, আমাকে কোন নকে দেখতে হবে? যেই নকে দেখলে তার আগে র আছে সেই নকে দেখতে হবে। মানে এখানে হ্যাঁ, আমাকে দ্বিতীয় নকে দেখতে হবে, কারণ হ্যাঁ, তার আগে না র। আপনি যদি এই নকে দেখেন তাহলে কিন্তু কাজ হবে না। নয় না দয়ের পরে হ্যাঁ, মন্দির। হ্যাঁ, ওকে। তো এই শেষ রকে, এই শেষ দন্তান্নকে নিয়ে চলতে হবে আমাকে। আচ্ছা, ওকে, হ্যাঁ। আচ্ছা। তো র, রয়ের পরে আ আছে, আ স্বরবর্ণের রয়ের মধ্যে পরে পড়ছে, আছে, হ্যাঁ, তাহলে স্বরবর্ণ। সবকিছু মিলে যাচ্ছে। হ্যাঁ, তাহলে মিলে গেলে কিরূপ হবে এখানে? মন্দিরাণী। মন্দির রানী। এইভাবে বাংলার ক্ষেত্রেও এইভাবে প্রযোজ্য, বুঝতে পারছেন? স্যার বাংলা আমার তো আমরা, স্ক্রিনটাতে কিছু দেখা যাচ্ছে না, তাই জন্য আমি ঠিক করে বলতে পারছি না আজকে। ও দেখা যাচ্ছে না কেন? বাকিরা দেখতে পাচ্ছেন? আমি আমারটাতে নেট, হ্যাঁ এখন দেখা যাচ্ছে, নেটের কানেকশন মনে হয় ঠিক নেই। আচ্ছা, বাকিরা কি ঠিকঠাক দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ ঠিক আছে। ওকে, আমি পাঠিয়ে দেবো, অসুবিধা নেই, সব পাঠিয়ে দেবো আমি গ্রুপে। ক্লিয়ার? স্যার, তো বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, বলুন। হ্যালো স্যার, হুম হুম। ওই যে প বর্গ লিখেছেন তারপরে লিখেছেন ওটা মানে ফার্স্ট লেটারটা কি লেখা আছে? ব নাকি? ব ব ব তারপরে ব আং। হ্যাঁ ব ব, তারপরে আং, বাহ, হ্যাঁ, ঠিক। তারপরে হ ইয়া, হ্যাঁ, তারপর হ ইয়া। ওকে। ইয়া, হ্যাঁ। ওকে, পরিষ্কার? ক্লিয়ার? চলুন পরে দেখতে দেখতে আমরা আরো উদাহরণ পাবো, তখন আমরা এগিয়ে যাব। ঠিক আছে, চলো।
বুঝতে পেরেছেন তো কোথায় মূর্ধন্য হয় আর কোথায় হয় না? বুঝতে পেরেছেন? যেটা হয় সেটা জেনে নিন, আর যেটা হয় না মানে ওখানে হবেই না। এই হচ্ছে ব্যাপার, বাংলার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। স্যার একটু আগের স্লাইডটা একটু এক সেকেন্ড। দাঁড়ান, হ্যাঁ এইটা। এটা তো না না, এর পরেরটা, ওই জাস্ট যেটা পঙ্কজবাবু জিজ্ঞেস করলেন। হুম, পঙ্কজবাবু জিজ্ঞেস করলেন যে স্লাইডটা, ওই এই তো এটাই। হ্যাঁ এটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে ওইখানে যে বললেন ওই ও আছে, তারপর আ আছে, হুম, এই ক বর্গ প বর্গ, তারপরে ও আ আং 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 আ না আং আম আ উঙ্গ ও। আ আর এই আং মানে কি না অনুসার? এটা দেখতে পাচ্ছি না আসলে খুব একটা, ওই আম। ওকে আং মানে অনুসার আমরা বলতে পারবো না, এটা আং একটা আছে, উপসর্গ একটা আছে আং। তারপরে হ আছে, তাই তো? হুম। তো আচ্ছা এই সমস্ত যে সূত্রটা, মানে এটা তো কোনো সূত্রেরই অর্থ আমি আপনাদের বললাম, তো সূত্রটাকে এবারে বলছি, বুঝতে না পারলেও কোনো অসুবিধা নেই, সূত্রটা লিখে নিতে পারেন, অষ্টাধ্যায়ীতে সূত্রটা আছে। সূত্রটার নাম কি? স্যার একটু হোল্ড করুন, স্যার একটু হ্যাঁ হোল্ড করুন, একটু হোল্ড করুন। হ্যাঁ, হল্ট করা আছে, আমি এখানে লিখে রাখছি, সূত্রটা লিখে হ্যাঁ নিন। স্যার একটু হোল্ড করে, একটু বাদে একটু বললে ঠিক হয় স্যার, একটু লিখে ওকে নেই। ওকে হুম হুম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। মিউট করবেন, যিনি আনমিউট আছেন দেখুন, মিউট করবেন একটু। হ্যাঁ ওকে গুড। ওকে, দেখি এবারে আমি লিখছি, দেখুন এখানে লিখছি, আমি সূত্রটা লিখছি। হ্যাঁ একটু কঠিন, উচ্চারণ হয়তো করতে পারবেন না প্রথমেই, কিন্তু তবুও দেখুন। এটা হচ্ছে সূত্র। এটা একবার একটু পড়ে। নিশ্চয়। अट् कुप्वाং নুম দ্যাবায়ে अपि। अट् कुप्वाং নুম দ্যাবায়ে अपि। এই সূত্রের এটাই মানে, আমরা এতক্ষণ ধরে যেটা আলোচনা করলাম, সূত্রটা আপনারা নাও মনে রাখতে পারেন, জাস্ট এই সূত্রটার অর্থটা আমি আপনাদেরকে জানালাম। ওকে, অষ্টাধ্যায়ীতে ৮ নম্বর অধ্যায়ের ৪ নম্বর পাদের ২ নম্বর সূত্র। আমি একদিন বলেছিলাম প্রত্যেকটা অধ্যায়ে ৪টি করে পাদ আছে, ৮টা অধ্যায়, টোটাল পাদ ৩২টা, টোটাল সূত্র ৪,০০০।
তো এটা হচ্ছে 8 নম্বর অধ্যায়ের একদম শেষ পাদের পে নাম্বার সূত্র। আট কুপ্পাংনুম ব্যবায়ে আপি। ওকে, তো এটুকু নেই যদি আপনারা জেনে থাকেন তাহলে কাজ হয়ে যাবে। আচ্ছা, আরো অনেক কিছু বলার আছে, বলবো না এখন। হ্যাঁ বলুন। এই সূত্রটা যে পি, আগে ওই অক্ষরটা এটা কিরকম একটু অদ্ভুত লাগছে। ওই এস এর মতো তো, হ্যাঁ 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 হ্যাঁ। ওটা লুপ্ত অ, এটাকে আমরা বলি লুপ্ত অ। লুপ্ত অ কেন হয় তারও কিছু নিয়ম আছে, দেখুন বলি। ধরুন আমি দুটো জিনিস লিখছি, একটা শব্দ লিখছি রামঃ, আর একটা শব্দ লিখছি আটাতি। আটাতি মানে হাঁটা, টুক 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 করে হাঁটা। তো রাম হাঁটছে, রামঃ আটাতি। সংস্কৃতে সন্ধি বলে একটি জিনিস আছে, সন্ধি। সন্ধি কোথায় হয়? দুটো বর্ণের মধ্যে সন্ধি হয়। দুটো বর্ণ মানে এইখানে যেই বর্ণটা আছে আর এইখানে যেই বর্ণটা আছে, এই দুটি বর্ণের মধ্যে সন্ধি হয়। সন্ধি হয়ে এই দুটো শব্দ একটি শব্দ হওয়ার চেষ্টা করে। যেমন বিদ্যা যুক্ত আলয়। আমি যদি একটু গুছিয়ে বলি আপনাদের কি হয়, দেখুন বিদ্যা যুক্ত আলয়ঃ। আমি যদি একটু কেটে কেটে লিখি, কি ছিল এখানে? বিদ্যা, আকারটাকে কেটে লিখলাম, আর এখানকার একটা আকার ছিল, এটাকে লিখলাম, এখানে লিখলাম লাইয়াহ। তো এটা পূর্ব শব্দ, এটা পর শব্দ। আর এই যে আ, এটা আপনার পূর্ব বর্ণ, আর এই আলয়ের আ, এটা আপনার উত্তর বর্ণ। সন্ধি সবসময় পূর্ব বর্ণ উত্তর বর্ণের মধ্যে হয়। তো আ পূর্ব বর্ণ, এই আ উত্তর বর্ণ, সন্ধির দ্বারা এই দুটো আ জুড়ে গিয়ে একটা আয়ে পরিণত হয়। আমরা এটা জেনে এসেছি, বাংলাতেও একই নিয়ম। এবারে দেখুন বিদ্যা আ লয়ঃ, জুড়ুন, কি হয়ে যাবে? বিদ্যালয়ঃ। এই হচ্ছে আমাদের সন্ধি। ওকে, এখানে দুটো আ ছিল বলে আমরা করতে পারলাম, কিন্তু এখানে তো দুটো আ নেই। এখানে কি আছে দেখুন, কি আছে? কি আছে এখানে? রাম আহা, এখানে অ, এখানে ততি। ক্লিয়ার? তার মানে আমাকে আহা মানে বিসর্গ আর অয়ের মধ্যে সন্ধি করতে হবে। বিসর্গ আর অয়ের মধ্যে সন্ধি করতে হয়। কি হয় জেনে নিন। যেখানে বিসর্গ আছে সেটা ওকার হয়ে যায়, যেখানে বিসর্গ আছে সেটা ওকার হয়ে যায়। তো রা মো ওকার হয়ে গেল। আর এই যে দ্বিতীয় অ, এই অটা লুপ্ত হয়ে যায়। লুপ্ত মানে এই অটা লোপ হয়ে যায়, ভ্যানিস। তো ভ্যানিস হয়ে গিয়ে একটা চিহ্ন চলে আসে, এই চিহ্ন মানে হচ্ছে ওই লুপ্ত অ। তারপরে যেমন ছিল ততি, তো রামো ততি, এটা একটা শব্দ আমরা লিখতে পারলাম। দেখুন এখান থেকে আমরা এখানে চলে এলাম। কি বললাম? যদি বিসর্গের পরে অ থাকে, কিরকম বিসর্গ? অয়ের পরে কোনো বিসর্গ। যদি অয়ের পরে কোনো বিসর্গ থাকে এবং তারপরে যদি অ থাকে, তাহলে ওই যে বিসর্গ ওর ওকার হয়ে যায়। আর তারপরের যে অটতির অ, এই অটা লুপ্ত হয়ে যায়। লুপ্ত হয়ে গিয়ে এরকম একটা চিহ্ন চলে আসে, রামো টাতি। এক্স্যাক্টলি ঘটনাটা এখানে ঘটেছে না, এই ঘটনাটা ঘটেনি। এটা একটা উদাহরণ দিলাম, আরেকটা উদাহরণ দিচ্ছি। কি উদাহরণ? দেখুন রামে আর আসমিন, এখানেও এই নিয়মটা কাজ করে। আরেকটি জায়গা আছে সেখানে এই নিয়মটা কাজ করে, রামে আসমিন। ক্লিয়ার? রামে আসমিন, ধরুন একটি পদ আছে, মানে রামে মানে রাম, আসমিন মানে এই। বাংলায় বললে এই রামে, এই অর্থ দাঁড়াবে। রামে দেখুন তন্তি বর্ণ কি আছে? রামা এ। ক্লিয়ার? আর এখানে আছে অ, আর এটা আছে স্মিন। আমি কেটে কেটে লিখলাম। তাহলে সন্ধি কোথায় হবে? এই এ আর এই অ এখানে হবে। কি হবে? হবে এইটাই, রাম এ যেমন ছিল তেমন রয়ে যাবে, আর তারপরের এই অটা লুপ্ত হয়ে যাবে। লুপ্ত হয়ে গেলে এখানে একটা চিহ্ন চলে আসবে, চিহ্ন চলে এলে আসমিন।
এখানে যেহেতু কোনো বিসর্গ নেই তাই জন্য কোনো ওকার টোকার হবে না, শুধু রামে পূর্ববর্ণ যেমন ছিল রয়ে যাবে, পরের অটা লুপ্ত হয়ে গিয়ে একটা চিহ্ন চলে আসবে, রামে আসমিন। এই ঘটনাটা পরের উদাহরণে ঘটেছে। কিরকম, আমি লাস্টের দুটো ওয়ার্ড লিখছি, ওকে। বা ধরুন এর আছে বা ইয়ে আর আপি, সরি, বা ইয়ে আর আপি, এই দুটি বর্ণ ছিল, ওকে। বা ইয়ে আর আপি, আমি জাস্ট লাস্টের টুকুনো লিখেছি, এই যে বায়ে এখান থেকে লিখেছি, তার আগেরটা লিখলাম না, ওকে, ডট 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 করে দিয়েছি আমি, ঠিক আছে। বা ইয়ে আপি, আমি একটু কি নিয়ম বলে এলাম, যদি একার থাকে তো একারই বসে যায়, বা এ বসে গেল, আর পরের যে অ সেই অটা লুপ্ত হয়ে যায়, লুপ্ত হয়ে গিয়ে লুপ্ত অয়ের ধরুন এরকম একটা চিহ্ন চলে আসে, এই চিহ্ন মানে হচ্ছে লুপ্ত অকার ছিল লোপ হয়ে গেছে। দেখুন এটাই আছে না, বা এ আপি, এটাই আছে। তো এই চিহ্নটাকে বলা হয় অবগ্রহ, এই চিহ্নটাকে সংস্কৃতে কি বলা হয়, অবগ্রহ চিহ্ন। আর বাংলায় এই চিহ্নটা লিখতে গেলে কি হবে, আমি যদি আপনাদেরকে লিখে দেখাই তাহলে দেখুন, ধরুন বা এ আর এরকম একটা চিহ্ন পাবেন, এরকম হয়ের মতো দেখতে অনেকটা, হয় হস্যই পি, এটা কিন্তু ছ না, এটা হ, ওই উপর থেকে একটা দাঁড়িয়ে টানবে, তারপরে একটা হ লিখবে, তারপরে একটা এ দিয়ে দেবে, এই চিহ্নটার মতো দেখতে লাগে, দেখবেন অনেক জায়গায় পাবেন। আমি আরেকবার লিখে দিচ্ছি চিহ্নটা, এইরকম দিয়ে এইরকম, এটা হচ্ছে সংস্কৃতে এই চিহ্নটা সমান। বাংলায় অনেক বই পাবেন, যদি বাংলা বাংলা লেখা, বাংলা লিপিতে লেখা কোনো সংস্কৃত বই পড়েন, গীতা পড়েন, দেখবেন এরকম চিহ্ন বারে বারে পাবেন, ওকে। তো সংস্কৃত ছোট ছোট মানে এই চিহ্নগুলোর কোনো উচ্চারণ নেই, কিন্তু এটা উচ্চারণে, হ্যাঁ, লুপ্ত ওই অটা লোপ হয়ে গেছে যেহেতু উচ্চারণ নেই কেন, কিন্তু ওখানে একটা অ ছিল, এটা বোঝানোর জন্য, এই এসের মতো দেখতে এই অটাকে, ওকে। তো সংস্কৃতে টুকরো 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 প্রচুর জিনিস আছে, তো ধীরে 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 আপনারা সবকিছু জানবেন। তো এই প্রপঞ্চটা ক্লিয়ার হয়েছে, নকার বিধান করার নিয়ম পরিষ্কার হয়েছে আপনাদের কাছে? স্যার প্রপঞ্চ মানে কি? প্রপঞ্চ মানে এই আমরা বলি জগৎ প্রপঞ্চ, এই জগৎ প্রপঞ্চ মিথ্যা অজ্ঞানময়, আমরা বলি না, প্রপঞ্চ মানে কি বলবো, এই যে এই জগৎ টগৎ আছে, এই যে এই যে সংসার, জগৎ সংসার, জগৎ প্রপঞ্চ, প্রপঞ্চ মানে আপনি বলতে পারেন সংসার টাইপের। স্যার মায়া? না না না, মায়া না, মায়া না, মায়া না, প্রপঞ্চ মানে যে সংসার টাইপের, সংসার মানে একটা সমূহ সংসার, ওকে। তো জগৎ প্রপঞ্চ, মায়া প্রপঞ্চ, যদি প্রপঞ্চ শব্দটা মায়া হতো তাহলে মায়া প্রপঞ্চ শব্দটা প্রয়োগ হতো না, তো আমরা মায়া প্রপঞ্চ শব্দটার প্রয়োগ করি না, মানে মায়া সংসার, তো প্রপঞ্চ মানে হচ্ছে সংসার, প্রপঞ্চময়। প্রপঞ্চময়, সংসারময়, ওকে। তো এই যে সমূহটা এতক্ষণ ধরে আলোচনা হলো, এটা একটা প্রপঞ্চ ধরুন, এই প্রপঞ্চটা আপনারা কি বুঝতে পেরেছেন এটা, ওকে। এবার আপনারা ভাববেন প্রপঞ্চ মানে হচ্ছে প্রতারণা করা, এরকম নয়, এরকম নয়। প্রপঞ্চ মানে শুধু প্রতারণা করাই হবে এরকম না, প্রপঞ্চ মানে একটা সমূহ, একটা গোষ্ঠী, একটা সংসার, একটা টিম, ওকে। ওকে, চলো নেক্সট পয়েন্টে আমরা যাই, খুব ভালো জিনিস শিখবো আজকে, দেখুন পিডিএফ দেখাচ্ছি আপনাদের। তার আগে আর একটা কথা বলে দিই, আমরা গতদিনে যেটা পড়েছি তার একটা ঝলক আপনাদের দেখিয়ে দিই, একটু দাঁড়ান। আমরা একটু চর্চা করে নিই, তারপরে সামনে নতুন কিছু বইগুলো সব পড়া হয়ে গেছে আমাদের। বুঝতে পারছেন, মনে পড়ছে আপনাদের? পড়েছিলাম না গত ক্লাসে আমরা, সাহা গণেশাহ মানে, সাহা গণেশাহ মানে কি? দূরে গণেশ। হ্যাঁ, বাংলায় বললে কি বলবো? ও গণেশ, ও গণেশ। এই পিডিএফ, এই মানে পিপিটিটা কিন্তু আপনারা পাবেন না, ওকে, কারণ এটাকে আপনারা
পিডিএফ বানাতে পারবেন না, এখানে অ্যানিমেশন প্রচুর আছে, ট্রান্সলেশন প্রচুর আছে এখানে, তো কাজেই এটা পিডিএফ আসবে না। আমি চাইলে এই পিপিটিটা দিয়ে দিতে পারি, কিন্তু আপনারা ফোন থেকে এটাকে খুলতে পারবেন না। ফোন থেকে খুলতে গেলে আপনারা স্লাইড ফ্লো করতে পারবেন না, তো এদিক ওদিক সব হয়ে যাবে। হ্যাঁ, যদি ল্যাপটপ কম্পিউটার থাকে আপনারা অ্যাক্সেস করতে পারবেন। আচ্ছা, ল্যাপটপে করতে পারবো? তাহলে পাঠাবেন দয়া করে। করতে পারবেন, ল্যাপটপে করতে পারবেন, ফোনে করতে হ্যাঁ, পারবেন, তাহলে পিপিটিটা পাঠিয়ে দেবেন কাইন্ডলি। পাঠিয়ে দেবো। ওকে, চলো। সহ বিবেকানন্দः, পড়েছিলাম পুংলিঙ্গ যদি দূরে থাকে সহ বিবেকানন্দः। সহ আজাদः, পুংলিঙ্গ শব্দ আজাদः, সহ আজাদः। সহ বিসমিল্লাহ খানः, সহ বিসমিল্লাহ খানः, পুংলিঙ্গ শব্দ। এষः কৃষ্ণः, এ কৃষ্ণ কাছে, সহ এষः, এ কৃষ্ণ। এষः কলামः, এ কলাম। এষः ভগতসিংহः, দেখুন সব অকারান্ত শব্দ, ভগতসিংহः। সহ গণেশः, এষः কৃষ্ণः। ওকে, সহ গণেশः, এষः কৃষ্ণः, এতদূর পরিষ্কার। সহ বিবেকানন্দः, এষः কলামः। সহ আজাদः, এষः রাণা প্রতাপः। সহ এষः, সহ এষः, একটা রিভিশন হয়ে গেল। ওকে, সহ বিসমিল্লাহ খানः, এষः দেশনায়কः। ক্লিয়ার? সা সরস্বতী, এখানে ইকারের আগে চলে এসছে, কোনো ব্যাপার না, আমরা স্ত্রীলিঙ্গে পড়েছি, দূরে হলে সা, সরস্বতী ইকারান্ত স্ত্রীলিঙ্গ। সা সরস্বতী। সা লক্ষ্মী, সা লক্ষ্মী। সা কল্পনা, পড়েছি আমরা আকারান্ত কল্পনা। এষা শারদা, কাছে, এ শারদা। এষা গায়িকা, আকারান্ত গায়িকা। এষা শকুন্তলা দেবী, বি ইকারান্ত। তাহলে সা দুর্গা, এষা নির্মলা, সীতারামন বাদ দিয়ে দিন, নির্মলা। সা দুর্গা, এষা নির্মলা। সা নিবেদিতা অথবা ভগিনী নিবেদিতা, একই ব্যাপার। এষা মেরিকম, যেহেতু স্ত্রীলিঙ্গ আপনি নাম প্রয়োগ করলে বুঝতে পারবেন, তাই জন্য আমরা নাম প্রয়োগও করতে পারি। ওকে, এষা মেরিকম। সা সুষমা স্বরাজः, স্যার এটা তো অকারান্ত পুংলিঙ্গ। হ্যাঁ, অকারান্ত পুংলিঙ্গ, টাইটেলটা ওরকম, কিন্তু মানুষটা তো সুষমা স্বরাজ, লিঙ্গ তো মহিলা না, তাই জন্য সা সুষমা স্বরাজः। ওকে, এষা কিরণ বেদী, পরিষ্কার। সা এষা, সা এষা। সা সুধা, এষা ভারত জননী। ওকে, তৎ ফলম, দূরে ওটা ফল। তৎ পুষ্পম, তৎ বাহনম। এতৎ গৃহম, এটা গৃহ। এতৎ পুস্তকম, এটা পুস্তক। এতৎ ব্যজনম, এটা পাখা। তাহলে কি পেলাম? তৎ উপনেত্রম, এতৎ পুস্তকম। তৎ বাহনম, এতৎ দ্বারম, গেট, দরজা। তৎ পুষ্পম, এতৎ দূরদর্শনম, পরিষ্কার। তৎ ফলম, এতৎ পর্ণম, পাতা, এতৎ পর্ণম। ক্লিয়ার? তাহলে বলুন, সহ কি নাম? সহ ঋষি। রামদাস লেখা আছে নাম, দেখুন, রামদাসः। রামদাসः। এষः শিবাজি। এষः শিবাজি শিবাজি, মহারাজ। শিবাজি মহারাজः। ওকে, এইভাবে। সা বালিকা। বালিকা, এষা এষা বৃদ্ধা। বৃদ্ধা, দৈধ, এষা বৃদ্ধা। তৎ পুষ্পম। এতৎ এতৎ গৃহম। দূরদর্শনম, টিভি, এতৎ দূরদর্শনম। দূরদর্শনম। তো এইভাবে। ওকে, পুংলিঙ্গ সহ এষः, স্ত্রীলিঙ্গ সা এষা, নপুংসকলিঙ্গ তৎ এতৎ। এতৎ আমরা পড়ে এসেছি, আজকে আমরা নেক্সট পড়বো। ওকে, চলো একবার রিভিশন করিয়ে দিলাম, আপনাদের অসুবিধা হলো। চলো রিভিশন করার একটু সময় দিন আমাকে।
সময় দিন, হ্যাঁ, ওকে। দেখুন, গজः গজৌ গজাः, বহুবচন, একবচন, দ্বিবচন, বহুবচন পড়ে এসেছি আমরা। অশ্বাः অশ্বৌ অশ্বাः সবই জানেন আপনারা। ছাত্রः ছাত্রৌ ছাত্রাः, কি হবে নাম্বার 4? शिक्षका शिक्षकः शिक्षकौ शिक्षकः। গুড, শিক্ষকাः, এইভাবে সব আছে উদাহরণ। ওকে, দেখুন খুব ইম্পর্টেন্ট, এষः বালকः, কি আছে, এ মিউট করবেন। এষः বালকः মানে কি, এ বালক, কাছে, পুংলিঙ্গ কাছে, এষः বালকः। এবারে ধরুন কাছে দুজন বালক আছে, বচন পরিবর্তন করতে হবে, তো আপনি তো বালকः বালকও বলে দেবেন, কিন্তু এই যে সাহা এ সাহা আছে, এটারও দ্বিবচন হবে, এটা তো এক বচন, দ্বিবচন কি হবে, এতৌ। তার মানে কি দাঁড়ালো, এতৌ বালকৌ, এতৌ বালকৌ, এই দুটো মানে বালক। বহুবচন কি হবে, বালকাহ, এটা তো আপনারা জানেন। তাহলে এষः এতৌ এতে, এতে বালকাহ, এই ছেলেগুলো। এষः বালকः মানে হচ্ছে এই ছেলে, এতৌ বালকৌ মানে হচ্ছে এই দুটি ছেলে, এতে বালকাহ মানে হচ্ছে এই ছেলেগুলি, এই কাছের অর্থে এই। তার মানে যেমন বালকः বালকৌ বালকাহ পেলাম, ঠিক তেমনি এষः এতৌ এতে, এক বচন, দ্বিবচন, বহুবচন। পরিষ্কার? এটা খেয়াল রাখতে হবে। এষः এতৌ এতে, এষः এতৌ এতে, এষः এতৌ এতে। নাম্বার 2 কি হবে বলুন? নাম্বার 2 কি হবে বলুন? এষः সিংহः, সিংহো না, সিংহः। সিংহः, হুম, এতৌ সিংহৌ, সিংহৌ, হ্যাঁ, এতে এতে সিংহাः। সিংহাः, গুড। এষः এতৌ এতে, এষः এতৌ এতে। নাম্বার 3, নাম্বার 4 একটু আপনারা দেখুন, আমাকে জাস্ট 1 মিনিট সময় দিন। আপনারা দেখুন, আমাকে জাস্ট 1 মিনিট সময় দিন। ওকে, 1 মিনিট সময় দিন। ওকে, চলুন তাহলে বলুন নাম্বার 3 কি হবে? एषः मयूरः। দ্বিবচন, বহুবচন এগুলো বলতে হবে। हाँ, एतौ मयूरौ, एते मयूराः। এতে ময়ূরাহ, তাহলে কি শিখলাম? এষः যদি এক বচন হয়, দ্বিবচন কি হবে? एतौ, এতৌ। বহুবচন, एते। বহুবচন এতে। আচ্ছা স্যার, একটা এষः এতৌ এতে, হ্যাঁ বলুন। আমরা যে পুজোর সময় এতে গন্ধপুষ্পম বলি, এটা কি এইটা সেইটা? না, একটু পরে আমি গিয়ে বলছি। ওকে, এই এতেটা না, একটু পরে গিয়ে আমি বলছি। ওকে, এই এতেটা না। ওকে, পরিষ্কার? আচ্ছা,
গুড। যদি পরিষ্কার হয়ে থাকে এই প্র্যাকটিস সেট আপনারা করতে পারেন হোমওয়ার্ক হিসাবে। পেজ নাম্বার 45 নোট করে নিন, পেজ নাম্বার 45 হোমওয়ার্ক করতে পারেন। কিভাবে করবেন দেখুন, এষাহ বালকাহ একটা দেওয়া আছে উদাহরণ, দ্বিবচন বহুবচন করতে পারবেন তো? দ্বিবচন কি হবে? প্রবল বাবু এতো বলুন। হ্যাঁ, শ্রাবণী ম্যাডাম বলুন দ্বিবচন বহুবচন কি হবে? এতো বালকৌ এতে বালকাহ। ব্যাস। প্রবল বাবু বলুন নাম্বার 2 কি হবে? স্যার কি করে বুঝবো, কিছু তো দেওয়া নেই। দেখুন দেওয়া আছে এখানে না না, বহুবচন। এষः বানরः, এতৌ বানরৌ, এতে বাহ 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 বানরः, বাহ বাহ বানরः, বানরः। বানরাহ। ওকে, গুড। ওকে, পঙ্কজ বাবু বলুন নাম্বার 3 কি হবে? হ্যাঁ স্যার, ইৎসহ বৃক্ষাः, एतौ वृक्षौ और एते वृक्षाः। বৃক্ষাহ। তুলিকা ম্যাডাম বলুন নাম্বার 4 কি হবে? এষः সিংহ, এষः সিংহ, সিংহः, গুড। হ্যাঁ, সিংহः, এতৌ, এটা কি হবে? সিংহৌ, সিংহৌ, হুম, এতে সিংহা। এতে সিংহাহ। ওকে, হ্যাঁ, গুড। শর্মিষ্ঠা ম্যাডাম বলুন নাম্বার 5 কি হবে? এষः নৃপः। হ্যাঁ, নাম্বার 5 নাম্বার 5 এষः দেয়া রয়েছে তো শুধু। হ্যাঁ, আপনাকে তো ওইটাই তো টুইস্ট, কি হবে বলতে হবে। পুরোটা দেখুন, এক বচন দ্বিবচন বহুবচন দেখুন, ক্লু পাবেন। দেখুন এখানে দেওয়া আছে না শশকাহা বহুবচনে, তো যদি বহুবচন শশকাহা হয় তাহলে এক বচন কি হবে? স্যার কোথায় আমি দেখতে পাচ্ছি না স্যার। নাম্বার ও 5 আচ্ছা, আমি আসলে জুম করেছিলাম তো আমি বুঝতে পারিনি ওই জন্য। তাহলে আচ্ছা কি হবে বলুন? বলছি, এষः শশকः। শশকাহা মানে কি? শশক মানে খরগোশ। খরগোশ। হ্যাঁ, এতৌ শশকৌ, এতে শশকাহ। হ্যাঁ, এইভাবে অভ্যাস করতে হবে। ওকে, গুড। শয়ের উচ্চারণটা এখনো হচ্ছে না ঠিক। অভ্যাস করলে হবে শশকাহা, শশকৌ, শশকাহা। ওকে, ঠিক আছে। চলো মঞ্জু ম্যাডাম আপনি বলুন নাম্বার 6 কি হবে? নাম্বার 6 কি হবে? মঞ্জু ম্যাডাম শুনতে পাচ্ছেন? ওকে, মঞ্জু ম্যাডাম শুনতে পাচ্ছেন না আশা করি। চলো তাহলে কি হলো? এষः ময়ূরः ওকে, এতৌ ময়ূরা ময়ূরৌ এটাও, হ্যাঁ এটাও ময়ূরৌ। ময়ূরাः। এতে ময়ূরা। তাহলে আমরা কি কি শিখলাম? এষः, এতৌ, এতে। সবাই 5 বার করে বলুন। এষः, এতৌ, এতে। 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 মুখস্থ হয়ে যাবে দেখুন। যদি এষः, এতৌ, এতে শিখে যান তারপরেরটাও শিখে যাবেন, দেখবেন কিছুই নেই। জাস্ট একটু সময় দিন। আকারান দেখুন, এ সাহা এতৌ এতে শিখে গেলে দূরের অর্থে যদি কিছু থাকে, সাহা কাকাহ মানে ওটা কাক, দূরের অর্থে। সাহা কাকাহ মানে ওটা কাক, দূরের অর্থে। ক্লিয়ার? সাহা কাকাহ। দ্বিবচন দেখুন, কাক ওটা তো জানি, কিন্তু সাহা থেকে কি হবে? তৌ, তৌ কাকৌ মানে ওই দুটি কাক। বহুবচন জানেন কাকাহা, তাহলে এখানে কি হবে? তে, তে কাকাহা। তাহা তৌ তে। তাহলে আমরা ইতিমধ্যে কিছুক্ষণ পূর্বে কি পড়লাম? এষः, এতৌ,
এতে পড়লাম না। আর এখন কি পড়লাম? সাহা। এগুলোকে সরিয়ে দিন। সাহা তৌ তে। ক্লিয়ার? সাহা তৌ তে কার জন্য? পুংলিঙ্গম। ক্লিয়ার? এষাহ এতৌ এতে সাহ তৌ তে। পরিষ্কার? কিছু উদাহরণ অভ্যাস করুন। নাম্বার 2 কি হবে? কাপোতাহা পায়রা। কি হবে বলুন? শর্মিষ্ঠা ম্যাডাম বলুন কি হবে? सः कपोतः तौ कपतौ ते कपोताः। ব্যাস হয়ে গেল। তে কাপোতাহা। পঙ্কজ বাবু সাহা মাকারাহা কি হবে? সাহা মকরাহা তৌ মকরৌ তে মকরাহা। তে মাকারাহা হয়ে গেল। ওকে, তাপস বাবু 4 अच्छा सः सैनिकः तौ सैनिकौ ते सैनिकाः। একদম। প্রবল বাবু নাম্বার 5 सः अश्वः सः अश्वाः अश्वः सः अश्वः सः अश्वः तौ असौ ते अश्वौ 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 तौ अश्वौ ते अश्वः अश्वाः 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 अश এখানে বধ अश्वाः अश्वाः। अश्वाः ওকে, পরিষ্কার? শ্রাবণী ম্যাডাম বলুন নাম্বার 6 सः वानरः वा 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 वानरः वानरः तौ वानरौ ते वानराः। তে বানরাহ তে বানরাহ। তাহলে পুংলিঙ্গের জন্য আমরা কি কি পড়লাম মনে আছে? যদি দূরের ক্ষেত্রে হয় কি বলবো? আচ্ছা, যদি কাছের ক্ষেত্রে হয় তাহলে এ সাহা ধরুন। ওকে, এ সাহা, তারপরে কি আছে? एतौ এতৌ एते এতে। পরিষ্কার? আর যদি কাছের ক্ষেত্রে হয় তাহলে सः সাহা तौ ते তৌ তে। আর আমি একটা উদাহরণ লিখে দিচ্ছি মনে রাখার জন্য। নরহ নরৌ নরাহা। পরিষ্কার? যদি এই ক্রমটা আপনারা মনে রাখতে পারেন আর কিছু প্রয়োজন নেই, এখান থেকে আপনারা শিখে যাবেন। এইভাবে মনে রাখতে হবে এই ক্রমটা। এ সাহা নরহ এতৌ নরৌ এতে নরাহ সহ নরহ সহ নরৌ তৌ নরৌ তে নরাহ। ব্যাস, এষः এতৌ এতে সহ তৌ তে নরः নরৌ নরাः। এষः নরः এতৌ নরৌ এতে নরাः সহ নরः তৌ নরৌ তে নরাः। ক্লিয়ার? এটা মনে রাখতে হবে। এটা যদি বুঝে যান তাহলে আমরা স্ত্রীলিঙ্গে আসবো। স্ত্রীলিঙ্গে অলরেডি আপনারা কি জেনেছেন? এষা কাছের অর্থে, আর দূরের অর্থে কি হয়? শাহ। দূরের অর্থে কি হয়? সা। হ্যাঁ, আমরা এষা অলরেডি জেনেছি। এক বচন, তার দ্বিবচন বহুবচন আছে, তো তো সেগুলো কি হবে আমরা জানবো। চলুন কি হবে দেখুন। अजा अजे अजाहा এটুকুনি আমরা শিখেছি। লতা লতে লতাহা শিখেছি। মালা মালে মালাহা শিখেছি। মক্ষিকা মক্ষিকে মক্ষিকাহা। ছাত্রা ছাত্রে ছাত্রাহা। পেটিকা পেটিকে পেটিকাহা শিখেছি। এবারে নর্তকে নর্তক্যৌ নর্তক্যাহা এটাও শিখেছি কারান্ত। নারী নারীও নারীহা। দেখুন এটা খুব ইম্পর্টেন্ট। এই রকার যদি শেষে চলে আসে না খুব মজাদার লাগে। বলতে পারবেন কি হবে? নারী এক বছর, দ্বিবচন কি হবে? नारौ কি নিয়ম বলেছিলাম? লাস্টের ইকারের নারী। জায়গায় এখানে একটা ইউ বসাতে হবে। यू তাহলে কি হবে? নারীয়ৌ, এই ওকার আর এই রেফ, নারীয়ৌ। ওকে, এটা নদ্যৌ, এইটার থেকে অনেকটা আলাদা দেখতে লাগছে না? তো এটাও দ্বিবচন, এটাও দ্বিবচন, কিন্তু এখানে রকার ছিল বলে এরকম রেফ হয়ে গেছে, এটা বুঝতে হবে।
এই রিকারান্তটা খুব ইম্পর্টেন্ট। যেমন কারতারি, এটারও সেম যাবে। নগরী, এটাও সেম যাবে। কারতারি কি হয়ে যাবে? কারতার ইয়ৌ, এরকম হয়ে যাবে। কারতার ইয়ৌ, নগরী নগর ইয়ৌ। তো নগর ইয়ৌ মানে ভাববেন না যে এটা কোথেকে চলে এলো, ওই দ্বিবচন, এই প্রসেসে হয়ে গেছে। তেমন এই বহুবচন কি বলেছিলাম? নার, এই ইয়ের জায়গায় একটা ইয়াহা, তাহলে কি হবে? নার ইয়াহা। এই নার ইয়াহা অনেকে দেখেছি আমি এটাকে পুংলিঙ্গ করে দেয়, স্যার নার ইয়াহা মানে নারাহা নারৌ নারাহা, নার ইয়াহা নারিয়ৌ নারিয়াহা এরকম করে দেয়, কিন্তু নার ইয়াহা ইটসেলফ বহুবচন হবে, এটা নিজেই বহুবচন। তো নার ইয়াহা কিভাবে এলো? নারী নারিয়ৌ নারিয়াহা। সিমিলারলি কর্তরি কর্তরিয়ৌ কর্তরিয়াহা, নগরী নগরিয়ৌ নগরিয়াহা। এইগুলো কিন্তু সব বহুবচনের প্রয়োগ। ওকে, একটু খেয়াল রাখতে হবে। ইকারান্ত যদি থাকে একটু খেয়াল রাখতে হবে। ইকারান্ত মানে র যদি থাকে, তাহলে এইটাকে কি করে নির্দেশ করব আমরা, সেটা আমরা এখন শিখব। চলুন, কোথায় গেল? হ্যাঁ, এষা বৃদ্ধা, এটুকুনি আমরা শিখেছি। এষা বৃদ্ধা, বৃদ্ধা থেকে দ্বিবচন বৃদ্ধে, বালিকা বালিকে, লতা লতে, বৃদ্ধা বৃদ্ধে। ওকে, এষা থেকে কি হয়ে যায়? এতে। খেয়াল করুন, আমরা একটু পূর্বে এতে পেয়েছিলাম কোথায়? পুংলিঙ্গের কোন বচনে? বহুবচন। বহুবচনে। কিন্তু এখানে দেখুন স্ত্রীলিঙ্গের দ্বিবচনেও এতে আছে। স্যার এতে যদি বারে বারে থাকে তো গুলিয়ে যাবে, কিন্তু এতে তো শুধু থাকবে না। ধরুন আপনার সামনে এরকম আছে, এতে বালকাহা, তাহলে এটা কোন বচন? কোন লিঙ্গ? পুংলিঙ্গ দ্বিবচন। বহুবচন। হ্যাঁ, পুংলিঙ্গ পুংলিঙ্গ বহুবচন। এটা বালকাহা বহুবচন আছে না, তার মানে এটাও বহুবচন হবে। আমি যদি আরেকটা শব্দ লিখি, এতে বালিকে, এটা কোন লিঙ্গ কোন বচন? এটা দ্বিবচন, দ্বিবচন। কোন লিঙ্গ? স্ত্রীলিঙ্গ। 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 ধরুন আপনাকে শুধু এতে দেওয়া হলো, আপনি কনফিউজ হয়ে যাবেন, স্যার এতে তো দু জায়গাতেই হতে পারে, পুংলিঙ্গ হতে পারে স্ত্রীলিঙ্গ হতে পারে। তাই জন্য তার পরের জিনিসটা দেওয়া খুব গুরুত্বপূর্ণ। যদি দি বালকাহা, তাহলে অবশ্যই এটা পুংলিঙ্গে বহুবচন, আর যদি এখানে দি বালিকে, তাহলে অবশ্যই এটা স্ত্রীলিঙ্গের দ্বিবচন। এইভাবে বুঝতে হয়। শুধু এতে দেওয়া থাকলে আপনারা ঘাবড়ে যাবেন। তাই জন্য কখনো না কখন এতের সঙ্গে কিছু একটা থাকবেই থাকবে, হয় বালিকে থাকবে দ্বিবচনে, নইলে বালকাহা বহুবচন থাকবে, মানে কিছু একটা লিঙ্গবাচক থাকবে, যাতে আপনি বুঝতে পারেন। ওকে, তো এতে একা একা থাকবে না, ঠিক আছে? চলো তাহলে এষা বৃদ্ধা, এতে বৃদ্ধে, পরিষ্কার। বহুবচনে কি হয়? এতাহা, বেশি পরিবর্তন হয় না, এতাহা। তাহলে কি পেলাম? এষা এতে এতাহা বৃদ্ধাহা, বহুবচন তো হয়ে গেল। তার মানে এষা এতে এতাহা, খুব ইম্পর্টেন্ট। এষা এতে এতাহা, এষা এতে এতাহা, এষা এতে এতাহা। নাম্বার 2 দেখুন কি হবে, বলুন আপনারা চেষ্টা করুন। এষা এষা অজা। আচ্ছা, ছাগল। এতে অজে। এতে অজে, হ্যাঁ বহুবচন। এতা অজাহা। এতাহা, বিসর্গ সমেত এতাহা উচ্চারণ করতে হবে। হ্যাঁ, অজাহা। এতাহা অজাহা। এতাহা অজাহা। বুঝতে পারছেন তাহলে? এতাহা অজাহা, গুড। বলুন তুলিকা ম্যাডাম, বলুন নাম্বার 3 কি হবে? এষা বালিকা, এতে বালিকে, এতাহা বালিকাহা। পরিষ্কার, এষা এতে এতাহা। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। ওকে, নেক্সট মঞ্জু ম্যাডাম বলুন নাম্বার 4 কি হবে? আছেন মঞ্জু ম্যাডাম আপনি? আছেন, বলুন ম্যাডাম। এষা ছাত্রা, এতে ছাত্রে, এষাः ছাত্রः, এ এতাः ছাত্রः। এতাः ছাত্রः। ওকে, এতাः ছাত্রः।
এষা এতে এতাহ, কি পেলাম? এষা এতে এতাহ, এষা এতে এতাহ। এটা দেখুন, এর ক্ষেত্রে প্রযোজ্য না? এষা জানানি, এটাও স্ত্রীলিঙ্গ, তার মানে এষা জানানি হয়ে গেল। জননী জনন্যও, তাহলে এষা থেকে দ্বিবচন কি হবে? এতে জনন্যও। আর বহুবচন কি হয়ে যাবে? এতাহ জনন্যः, এখানেও প্রযোজ্য। এষা এতে এতাহ। চলুন প্রবল বাবু বলুন, নাম্বার 6 কি হবে? एषा पुत्री, एते पुत्रौ, एताः पुत्रयो पुत्रयो। এই জন্যই জানতে চাইছিলাম, এতে কি হবে? হ্যাঁ, পুত্রিয়ৌ। पुत्रयो। পুত্রৌ না, পুত্রৌ হলে বানানটা এরকম হয়ে যাবে, পুত্রৌ। এটা তো পুংলিঙ্গ হয়ে গেল, পুত্রাহা পুত্রৌ, তাই না? पुत्रयो তাহলে এখানে पुत्रियो তয় র একটা এইরকম উচ্চারণ হবে, একটা অন্য পুত্রিয়ৌ। ইনটা কোন দিকে মিউট पुत्रियो। করবেন, মিউট করবেন, যিনি আনমিউট আছেন মিউট করবেন। ওকে, হ্যাঁ। তো আপনি আরেকবার বলুন এটা কাইন্ডলি। এতে পুত্রিয়ৌ, পুত্রেও পুত্রিয়ৌ, পুত্রিয়ৌ, পুত্রেও হ্যাঁ পুত্রিয়ৌ। পুত্রেও। বহুবচনে তাহলে কি হবে? পয়সু ত য় বিসর্গ, পুত্র্যাহ, পুত্রিয়া পুত্র্যাহ, পুত্র্যাহ, নট পুত্রয়ः। ওকে, পুত্র্যাহ একসাথে। পুত্রিয়া, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এষা পুত্রী, এতে পুত্র্যৌ, এতাः পুত্র্যः, পুত্র্যः। ক্লিয়ার? চলুন তাপস বাবু বলুন, নাম্বার 7 কি হবে? एषा एषा नर्तकी, एते नर्तक्यौ, एता नर्तक्या, এতাः नर्तक्या। না, আপনারা কোথাও যদি একটু ভুল উচ্চারণ করেন না, আমার কানে সেটা খুব লাগে, তাই জন্য আমি ধরে ফেলি ফট করে। এতাः নর্তক্যः। ওকে, एताः नर्तक्यः। তাহলে এতাः নর্তক্যः। তাহলে সিমিলারলি যদি আমি এই কেসে আবার ফিরে যাই আকারান্ত স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে দূর অর্থে, তখন কি হবে? তাহলে চলুন একটু সময় দিন, কি হবে? চলুন, সা, সা চটকা, পাখি, চটকা, চটকা চটকে, সাথে কি হয়ে যাবে? তে। তার মানে একটু আগে আমরা কি পড়ে এলাম? এষা এতে এতাহ, এটাই তো পড়ে এলাম আমরা, এষা এতে এতাহ, তাই না? তাহলে এখানে আকারগুলোকে তুলে দিন, একারগুলোকে তুলে দিন, তাহলে কি পাবো? সা তে তাহ, ব্যাস। সা চটকা, তে চটকে, তাহ চটকাহ, দূর অর্থে। সা তে তাহ, সা তে তাহ, সা তে তাহ। ক্লিয়ার? সা কা, এটা কি? अब এটা কি জিনিস? ডাল দিয়ে দিয়েছে, এটা শাখা, শাখা, শাখা। ওকে, তাহলে কি হবে বলুন? সা শাখা। দ্বিবচন কি হবে? দ্বিবচন কি হবে? তে শাখৌ। না, তে তাই কি? শাখে, শাখে। শাখে শাখে স্ত্রীলিঙ্গ না? লতা লতে শাখা শাখে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা, তাহা, শাখাহ। শাখাহ। হ্যাঁ, বালিকা বালিকা বালিকা, লতা লতে লতাহ, শাখা শাখে শাখাহ, তাহা শাখাহ। পরিষ্কার? আরেকটু ধরুন, দেখুন, সা কলিকা, সা কলিকা। দ্বিবচন কি হবে? সা কলিকে, সা তো এক বচন, দ্বিবচনে গেলে কি হবে? তো তো কলিকে, তো তো পুংলিঙ্গ, এটা তো স্ত্রীলিঙ্গ, কি হবে? ते कलिके। তে সবকিছু মাথায় তে, রাখতে হবে, কোনটা লিঙ্গ, হ্যাঁ। কাছে না দূরে, কোন বচন, এটা খুব একটু তা কলিকা, তে কলিকে। তে কলিকে, বহুবচন তাহা তাহা, কলিকাহা। তাহা কলিকাহ। ওকে, তো সা তে তাহা, সা তে তাহা। এবার ইকারান্ত শব্দের ক্ষেত্রে যা হোক, সা ভিক্ষুকী, এটাও সেম হবে। ভিক্ষুকী ভিক্ষুক্যৌ, সা থেকে তে, তে ভিক্ষুক্যৌ। আর ভিক্ষুক্যः,
তাহা হয়ে যাবে সাথে তাহা, তাহা ভিক্ষুক্যः। ওকে, তাহলে বলুন এটা কি হবে? নাম্বার 2 সা নর্তকী কি হবে? চেষ্টা করি একটু। হুম, সা নর্তকী, তে নর্তক্যৌ, তাহা নর্তক্যৌ, নর্তক্যः। ভেরি নর্তক্যः। গুড। হ্যাঁ, নর্তক্যः, ভেরি গুড। তাহলে বুঝতে পারলেন? আমি যদি একটা জিনিস বানানোর চেষ্টা করি তাহলে কি লিখবো আপনারা বলুন? পুংলিঙ্গের জন্য এটা লিখলাম, স্ত্রীলিঙ্গের জন্য কি লিখবো বলুন? কাছের অর্থে আমরা স্ত্রীলিঙ্গের একবচন দ্বিবচন বহুবচন কি পেয়েছিলাম? এষা, এতে, এষা, एते एताः एते, एताः। ক্লিয়ার? এষা, এতে, এতাः। ক্লিয়ার? দূর অর্থের জন্য কি পেয়েছিলাম? सा तौ ताः সা তে তাহা। सा तो ते ताः প্রথমটাকে মনে রাখলেই হবে। দেখুন তে আছে, তার মানে এতে আছে, তার মানে তে হবে এখানে। আর দুটো শব্দ মনে রাখবেন, বালিকা। তাহলে কি? বালিকা, বালিকে, বালিকাः। এটা একটা পেলাম। আর একটি মনে রাখবেন, জননী। যেহেতু দুটো করে, জননী, জনন্যৌ, জনন্যः। এই সিকোয়েন্সটা আপনারা যদি ধরতে পারেন ব্যাস খুব ভালো শিখবেন, আর কিছুই নেই। প্রথম স্তর হচ্ছে এগুলো। তাহলে পুংলিঙ্গের জন্য এ সাহা, এতৌ, এতে, অবভিয়াসলি সাহা তৌ তে পেয়ে যাব। স্ত্রীলিঙ্গের জন্য এষা, এতে, এতাহা। ঠিক তেমনি সা তে তাহা। শুধু এগুলোকে কমিয়ে দিন, তাহলেই হয়ে যাবে। আর একটি পড়ে রইল, সেটা কি? নাপুংসক, তাই না? एतत् तत् নাপুংসক। নাপুংসকের আমরা এক বচন করে শুধু পেয়েছিলাম, তাই না? এক বচনের জন্য কি পেয়েছিলাম? এতৎ। तत् হ্যাঁ, এতৎ পেয়েছিলাম দূর অর্থের, কাছের অর্থের জন্য। আর দূর অর্থের জন্য পেয়েছিলাম তৎ। তাহলে এদেরও নিশ্চয়ই এক বচন দ্বিবচন বহুবচন হয়। তো আমরা দ্বিবচন বহুবচন কি হবে এখন সেটা জানার চেষ্টা করব। চলুন। এক সেকেন্ড, ওই আগের স্লাইডটা একটু লিখে নিচ্ছি। আগের স্লাইডটা একটু আগে, হ্যাঁ 1 মিনিট একটু লিখে, 1 সেকেন্ড যাতে একটু জুম করবেন। হ্যাঁ ঠিক আছে, 1 সেকেন্ড। হ্যাঁ ঠিক আছে। গুলিয়ে চাপে, হ্যাঁ এটা ওইটার ঘাড়ে চেপে বসবে, হয় সবারই হয় এটা প্রথম প্রথম, কিন্তু ধীরে 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 অভ্যাসের পরে চলে আসবে। ওকে, চলুন স্ত্রীলিঙ্গে যাওয়ার চেষ্টা করি। এই নপুংসক লিঙ্গে কি কি পাবো? ফলম, ফলে, ফলানি এতক্ষণে আমরা শিখে এসেছি, এবং এখানে আপনাদেরকে খেয়াল করতে হবে কোথায় দন্তান্ন কোথায় মূর্ধন্য, সেই প্রসেস আমরা শিখে এসেছি। প্রবাল বাবু আপনি একটু মিউট রাখবেন। হ্যাঁ ও আচ্ছা, ওকে, ঠিক আছে। চলুন পুস্তকম, তাহলে এতৎ পুস্তকম, এটি পুস্তক। এটা আমরা তো পড়েছি, এটি পুস্তক। পুস্তকম দ্বিবচন, পুস্তকে। তাহলে এতৎ, এতে। দেখুন এটা নিয়ে 3 জায়গায় আমরা এতে পেলাম। প্রথম এতে কোথায় পেয়েছিলাম? প্রথম পুংলিঙ্গ এতে কোথায় বহুবচন, পেয়েছিলাম? পুংলিঙ্গ বহুবচন। পুংলিঙ্গ বহুবচন। বহুবচন লেখার জন্য আমি 3 ব্যবহার করছি। এক বচনের জন্য 1, বহুবচনের জন্য 2, এই দ্বিবচনের জন্য 2, বহুবচনের জন্য 3। এটা ক্রম, মাঝে মাঝে এই ক্রমটা খেয়াল করবেন। ওকে, তাহলে পুংলিঙ্গ 3, পুংলিঙ্গ বহুবচন। দ্বিতীয় এতে কোথায় পেয়েছিলাম? স্ত্রীলিঙ্গ 2, স্ত্রীলিঙ্গ দ্বিবচন। এখন পাচ্ছি তৃতীয় এতে, কোথায় পাচ্ছি? নপুংসকের 2। ওকে, ঠিক তেমনি তে পেয়েছিলাম, তাই না? সাহা তৌ তে, কোথায় পেয়েছিলাম? পুংলিঙ্গ বহুবচন। আরেকটাতে কোথায় পেয়েছিলাম? সা তে তাহা, স্ত্রীলিঙ্গে দ্বিবচন। তেমনি আরেকটা তে পাবো পরে, নপুংসকের দ্বিতীয় বচন, দ্বিবচন। চলুন দেখি। তো এতৎ পুস্তকম, এতে পুস্তকে কি হয়? এতানি পুস্তকানি। তার মানে এতৎ, এতে, এতানি। ব্যাস এটা রাখলে আপনারা জেনে গেলেন। তাহলে আপনারা বলতে পারবেন এটাকে ক্রম করে দূর অর্থে কি কি হবে? এতৎ, এতে, এতানি, এটা সমীপার্থে। দূর অর্থে কি হবে? তৎ
তে তানি। ব্যাস, তত্তে তানি হয়ে গেল। তো এতৎ এতে এতানি। নাম্বার 2, এতৎ পুষ্পম, দ্বিবচন, এতে পুষ্পে, বহুবচন কি হবে? एतानि पुष्पाणि। দেখুন মূর্ধন্য কেন হয়েছে, আজকে আপনারা জেনে গেছেন, আর আপনারা জিজ্ঞেস করবেন না যে স্যার এটা কেন হয়েছে। এটা যদি আমি না বলে পুষ্পাণি পড়াতাম তাহলে জিজ্ঞেস করতেন স্যার মূর্ধন্য কেন হলো। আশা করি আর জিজ্ঞেস করতে হবে না। ওকে, এতৎ এতে এতানি। নাম্বার 3 কি হবে? নাম্বার 3 কি হবে? এতৎ ফলম, এতে এতে ফলে, এতানি ফলানি। এতানি ফলানি মানে এইগুলি ফল। ওকে, নাম্বার 4 কি হবে? एतत् पत्रम् एते पत्रे एतानि पत्राणि। এতানি পত্রানি, এইভাবে সব যাবে। বলুন নাম্বার 5 কি হবে? এতৎ एतत् एतत् मन्दिरम्, एते मन्दिरे, एतानि मन्दिराणि। চলুন মঞ্জু ম্যাডাম বলুন নাম্বার 6 কি হবে? মঞ্জু ম্যাডাম বলুন নাম্বার 6 কি হবে? তুলিকা ম্যাডাম বলুন নাম্বার 6 কি হবে? স্যার আমার নেটটা গন্ডগোল করছে, আমি কিছু দেখতে পাচ্ছি, ওকে এখন ওকে পাচ্ছি। ওকে ওকে ওকে, বলুন পেলে। নাম্বার 6 পেয়েছেন? আমি বলবো एतत् नगरम्, एतत् नगरम्, एते नगरे, एतानि नगराणि। এতানি নগরানি। হ্যাঁ, তুলিকা ম্যাডাম পরেরটা বলুন নাম্বার 7। স্যার আবার চলে গেছে স্ক্রিনটা, আমি বুঝতে পারছি ওকে ওকে, ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে কি পেলাম? এতৎ এতে এতানি, ঠিক সেই ক্রমেই তত্তে তানি পাবো, তাই না? তত্তে তানি পাবো। দেখুন তৎ ফলম ते फले तानि फलानि, तत् पुष्पम ते पुष्पे तानि पुष्पाणि, ते गृहम तद् गृहम ते गृहे तानि गृहाणि। তাহলে তৎ তে তানি। তাহলে আমরা যদি একটা জিস্ট বানাই তাহলে কি পেলাম? এতৎ, দ্বিবচন কি পেলাম বলুন? এতৎ एते এতে एतानि এতানি। অনুরূপ ভাবে তৎ তে तानि তানি। আর একটু ধরুন লিখে নিলাম ফলম ফলে ফলানি। ওকে, এই জিনিসগুলো আপনাদের কিন্তু খুব ভালো করে শিখতে হবে। একবার দেখে নিন। এষাঃ এতৌ এতে সঃ তৌ তে, এষা এতে এতাঃ সা তে তাঃ, এতৎ এতে এতানি তৎ তে তানি। ক্লিয়ার? পরিষ্কার? ক্লিয়ার তো? পরিষ্কার হয়েছে তো সকলের কাছে? কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞাসা করুন। আচ্ছা, এই নপুংসকের পয়ে ওটা হর্ষৌ তো, এটা হর্ষ হ্যাঁ, না এটা? নাপুং সব কামে শর্ট ফর্ম লিখেছি নাপুং। হ্যাঁ, সেটা ঠিক। হর্ষ। হর্ষৌ হর্ষ। right. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, তো স্যারের প্রশ্ন ছিল এতে গন্ধপুষ্পে কি করে হচ্ছে। আমরা এতক্ষণ পর্যন্ত যা পড়লাম এতে তো পেয়ে যাব, কিন্তু এতে সঙ্গে গন্ধ পুষ্পে জুড়ে আছে। তো গন্ধ পুষ্পে দুটো তো আলাদা আলাদা শব্দ, একটা গন্ধ একটা পুষ্প। তো দুটো আলাদা আলাদা শব্দকে জুড়লে কি হয় সেটাও আমরা দেখব। চলুন, এটা বুঝতে পেরেছেন তো? তাহলে পরের স্লাইডে চলুন, ভালো করে বুঝুন। নাম্বার 1, টাইপ নাম্বার 1,
ওকে, নাম্বার 1 টাইপ। ধরুন আমি দুটো শব্দ লিখলাম, রামः শ্যামः। চ, চ মানে যাওয়া না, চ মানে এবং, অ্যান্ড। সংস্কৃতে আমরা শেষে সবসময় চ যোগ করি, শেষে। এটা ইংলিশে লিখলে রামা অ্যান্ড শ্যামা এরকম লিখতাম, অ্যান্ড মাঝখানে দিতাম কনজাংশন হিসাবে। কিন্তু সংস্কৃতে শেষে একদম চ। আপনি যদি 20টা শব্দ লেখেন, শেষে গিয়ে চ দিয়ে যদি দেন, তাহলে এবং, সবগুলোকে এবং লাগবে, এবং। তো চ দেওয়ার নিয়ম হচ্ছে একদম শেষে গিয়ে আমরা চ দিই। ক্লিয়ার? ওকে, তাহলে রামः শ্যামः চ, এটাকে আমরা একটি শব্দে রূপান্তর করার চেষ্টা করব। কিভাবে করব? তার জন্য আপনাকে দুটো পন্থা অবলম্বন করতে হবে। একটি হচ্ছে শেষ শব্দের লিঙ্গ, লাস্ট ওয়ার্ড। ওকে, শেষ শব্দের লিঙ্গ। প্রথম জিনিস খেয়াল রাখতে হবে যে শেষ শব্দের লিঙ্গ কি আছে। পরিষ্কার? শেষ শব্দের লিঙ্গ কি আছে। আর দ্বিতীয় যে জিনিসটা আপনাদের খেয়াল রাখতে হবে, এটা হচ্ছে কোয়ান্টিটি। ওকে, এটা হচ্ছে কোয়ান্টিটি। কটা কোয়ান্টিটি আছে এখানে বলুন? শেষ শব্দের লিঙ্গ কি? মানে রাম এবং শ্যাম, এই দুটোর মধ্যে চ আলাদা। পুংলিঙ্গ। পুংলিঙ্গ, গুড। কোয়ান্টিটি কটা আছে? দুটো। দুটো। তার মানে কোন বচন? দ্বিবচন। 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 তার মানে এই দুটোকে যদি আমি যোগ করে লিখতে চাই, তাহলে আমাকে দ্বিবচন লিখতে হবে। তাহলে কিভাবে লিখবো দ্বিবচন? প্রথম যে শব্দ, সেই শব্দ বসিয়ে যাব উইথাউট বিসর্গ, রামা বসিয়ে দিলাম। বিসর্গ দিলে কিন্তু হবে না, উইথাউট বিসর্গ, রামা। আর শেষ যে শব্দ শ্যাম, তার দ্বিবচন করে দেবো। কি হবে? কি হবে? শ্যামে। শ্যামः শ্যামৌ, বালকः বালকৌ, নরः নরৌ, রামः। শ্যামৌ। তার মানে দেখুন, রামা শ্যামৌ একই অর্থ বোঝাবে। ওখানে দুটো শব্দ ছিল, আমি একটাকে জুড়ে দিলাম। এইভাবে হচ্ছে করতে হয়। শেষ শব্দের লিঙ্গ দেখতে হয়, আর কটা কোয়ান্টিটি আছে সেই অনুযায়ী করে দিতে হয়। রামা শ্যামৌ। পরিষ্কার? রামা শ্যামৌ। ক্লিয়ার? চলুন, যদি ক্লিয়ার হয়ে যান তাহলে আমি একটা উদাহরণ দিচ্ছি, করুন। রামः কৃষ্ণः চ, কি হবে? রামকৃষ্ণ। রাম, রামকৃষ্ণ। রাম কৃষ্ণ। কিভাবে করলাম? শেষ শব্দের লিঙ্গ দেখুন, কৃষ্ণ পুংলিঙ্গ। কটা কোয়ান্টিটি? দুটো। তার মানে প্রথম শব্দ যেমন ছিল বসিয়ে দেবো উইথাউট বিসর্গ, রামা। আর কৃষ্ণ শব্দের সাথে দ্বিবচন করে দেবো, কৃষ্ণ, রামকৃষ্ণ। শেষ। এবারে আমি একটু ঘুরিয়ে আপনাদের প্রশ্ন করছি, রাম শ্যামৌ আছে তো? আমি বলতে চাইছি এই দুজন রাম শ্যামৌ, এই দুজন রামশ্যাম, কিভাবে বলবো? এই দুটি বালক, এ তো বালকৌ, এই দুটি রামশ্যাম বা এই দুজন রামশ্যাম, কিভাবে বলবো? এতে রাম শ্যামৌ। এতে কি হয়? পুংলিঙ্গ, এষः, এতে। এতৌ। এতৌ এতৌ এতৌ। তার মানে এই দুটি রামশ্যাম, কিভাবে বলবো? এতৌ রামশ্যামৌ। যেহেতু দ্বিবচন আছে, পুংলিঙ্গ দ্বিবচন, তাই জন্য এখানে পুংলিঙ্গ দ্বিবচন হবে কাছের অর্থে। আর যদি বলতাম ওই দুজন রামশ্যাম, তাহলে কি বলতাম? তৌ। তৌ রামশ্যামৌ। তৌ রামশ্যামৌ। এই ঠিক আছে। ঘটনাগুলো কি আপনারা ধরতে পারছেন? হ্যাঁ, এবার বোঝা গেছে। স্যার এই লাস্টটা আরেকবার বলবেন, জাস্ট লাস্টেরটা। ওকে, ধরুন আমি বলছি যে এই দুজন বালক বা এই দুটি বালক, এইরকম ভাবে আমরা যদি নির্দেশ করতাম, তখন কি প্রয়োগ করতাম? এতৌ বালকৌ, এটা প্রয়োগ করতাম না? এই দুটি বালক, এতৌ বালকৌ করতাম তো। দুটি মানে দ্বিবচন হবে, তার মানে এই দুজন বালক, এতৌ বালকৌ। ঠিক তেমন আমি বলতে চাইছি এই দুজন রাম আর শ্যাম। তো রাম আর শ্যাম আমি তো আগে লিখে রেখেছি, রাম শ্যামৌ। এবারে সেটাকে নির্দেশ করতে চাইছি, তার মানে অবশ্যই দ্বিবচন নির্দেশ হবে কাছের অর্থে। তার মানে এষः, তার দ্বিবচন কি পেয়েছিলাম? এতৌ। তো এতৌ রাম শ্যামৌ, মানে এই দুজন রামশ্যাম।
আর যদি বুঝেছি। এটাকে আমি দূর অর্থে বলি যে ওই দুজন রাম শ্যাম, তখন কি হবে? তৌ তো রাম শ্যাম। এটা বুঝতে পেরেছেন তো? হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার। সিমিলারলি রামকৃষ্ণ, এই দুজন রামকৃষ্ণ কি হবে? এ তো রামকৃষ্ণ, এতেও রামকৃষ্ণ, ওই দুজন রামকৃষ্ণ কি হবে? তো রামকৃষ্ণ। ব্যাস হয়ে গেল, কিছুই নেই। বেশ মজাদার না? হ্যাঁ। কিছুই নেই। চলুন, এতক্ষণে আমরা দুটো কোয়ান্টিটি নিয়ে কাজ করছিলাম, এবারে একটু কোয়ান্টিটি বাড়াই। তিনজন কি কি? চলুন, নাম্বার 3, রামः শ্যামः শ্যামः, আর একজনের নাম দিয়ে দিই নারদः। নারদः চ, খেয়াল রাখবেন, রামা শ্যামः নারদः চ মানে রাম এবং শ্যাম এবং নারদ। কি বলেছি আমি? সবসময় লাস্ট শব্দের লিঙ্গ খুঁজতে হবে। লাস্ট শব্দ কি আছে? লাস্ট শব্দ কি আছে? পুংলিঙ্গ। নারদ, নারদः, নারদः, নারদः কোন লিঙ্গ? পুংলিঙ্গ। পুংলিঙ্গ। কটা কোয়ান্টিটি আছে এখানে? বহুবচন। তিনটে। বহুবচন, তিনটে, তার মানে বহুবচন করতে হবে। তার মানে এই নারদ শব্দের সঙ্গে আমাকে বহুবচন লাগাতে হবে। তাহলে বসিয়ে দিন, রাম শব্দ রাম বসিয়ে দিলাম, শ্যামের শ্যাম বসিয়ে দিলাম, আর শেষের যে শব্দ তার বহুবচন করে দিতে হবে। তাহলে কি হবে? নারদাহ, নারদাহ। বালকা বালকো বালকাহ, নারদাহ নারদো নারদাহ, ব্যাস হয়ে গেল। রাম শ্যাম নারদাহ মানে একই অর্থ, রাম শ্যাম নারদ। আমি কিছুই বুঝতে পারছি না, কিছুই মাথায় ঢুকছে না, আমার খুব কান্না পাচ্ছে। তোমাকে সারা কেন? জীবন ইউটিলাইজ করলো, তুমি বুঝতে পারলে না? হ্যালো ম্যাডাম, মিউট করবেন ম্যাডাম। ওকে, ঠিক আছে, চলো। রামः শ্যামः নারদাः। ওকে, রামः শ্যামः নারদাः, ক্লিয়ার? এবারে আমি আপনাদের যদি বলি এরা রাম শ্যাম নারদ, কি হবে? এতৌ রাম শ্যাম নারদः। এতে রাম শ্যাম নারদাহ। গুড, বহু বচন না, এতো তো দ্বিবচনের জন্য হ্যাঁ, প্রযোজ্য। এতে 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 একটু খেয়াল রেখে বলতে হবে, এতে রাম শ্যাম নারদাহ। অনুরূপ ভাবে যদি বলতাম ওরা রাম শ্যাম নারদ, তাহলে কি বলতাম? তাহলে তে হবে, তে রাম শ্যাম নারদः। তে রাম শ্যাম নারদাহ। ধরতে পারছেন তো সকলে? সুস্মিতা ম্যাডাম, তুলিকা ম্যাডাম, শর্মিষ্ঠা ম্যাডাম, ধরতে পারছেন তো সকলে? হ্যাঁ স্যার। পঙ্কজ বাবু ধরতে পারছেন তো? স্যার হ্যাঁ হ্যাঁ। এবারে একটু লিঙ্গ চেঞ্জ করে দিই, চলো। পুংলিঙ্গর খেল খতম আমাদের, এবারে একটু আমরা লিঙ্গ চেঞ্জ করে দিই, তারপরে আমরা মিক্সড লিঙ্গেতে আবার আসবো। এখন লিঙ্গ চেঞ্জ করছি আপাতত। লতা সীতা চ, দেখি আপনারা টানা বলুন কি হবে, আমি আর ক্লু দেব না, কি হতে পারে? লতা সীতো, দুটো অপশন, ফার্স্ট লাস্ট ওয়ার্ড দেখতে হবে। লাস্ট ওয়ার্ড কি আছে? কোন লিঙ্গ? সীতা, কোন সীতা, লিঙ্গ? স্ত্রীলিঙ্গ। স্ত্রীলিঙ্গ, গুড। কোয়ান্টিটি কটা আছে? দুজন। দুজন, তাহলে কোন বচন? এতে দ্বিবচন। দ্বিবচন। আর আমি এতে এতে তেমন লতা আসেনি। না, না, সীতো। না, আমি এতে আসেনি, আমি এতে বলছি না। আমি জাস্ট বলছি লতা এবং সীতা। লতা লতা সীতে। লতা Good. সীতো, Very good. সীতো। না ম্যাডাম, সীতে, সীতো সীতে। কেন হবে? বালিকা বালিকে, সীতে, লতা সীতে। লতা সীতে। একটু খেয়াল রাখতে হবে এই জিনিসগুলো, ছোট ছোট জিনিসগুলো। লতা লতা সীতে। সীতে। Yes. কেন সীতেতে দ্বিবচন হলো? বিকজ অফ এই দুটোই দ্বিবচন তো না, কোয়ান্টিটি তো দুই। লাস্টে যেহেতু স্ত্রীলিঙ্গ, তাই জন্য স্ত্রীলিঙ্গের সঙ্গে দ্বিবচন হবে, লতা সীতে। পরিষ্কার? এবারে যদি বলতাম এরা লতা সীতে, তখন কি হতো? এতে লতা সীতে। হ্যাঁ, এতে লতা সীতে। ওরা লতা সীতে। এতাহ লতা সীতে। ওরা 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 ওরা। তে তে ও তে, ওরা, ওরা।
তে আমার তে প্রতিটা বাক্যকে লতা শুনতে হবে ঠিক করে। হ্যাঁ, তে সিতে লতা ওকে, তে লতা সিতে গুড। অন্য একটা উদাহরণ নেই। হুম হুম, অনুরাধা, সাপোজ একটা নিলাম অনুরাধা, আর একটি নিলাম ছন্দা, দুজনের নাম নিলাম ধরুন অনুরাধা ছন্দা চ, কি হবে আপনারা বলুন, আমি আর বলবো না। অনুরাধা ছন্দে ব্যাস, অনুরাধা ছন্দে। এরা অনুরাধা ছন্দা, কি হবে? এতে অনুরাধা ছন্দে ওরা অনুরাধা ছন্দা, তে অনুরাধা ছন্দে তে অনুরাধা ছন্দে, ব্যাস হয়ে গেল, আর কিছু নেই এখানে। ওকে, চলো নাম্বার 3। নগরী নদী চ, কি হবে? আশা করি বলতে পারবেন, একটু ভাবুন, বলতে পারবেন কি হবে। নগরী নদ্যৌ নগরী নদ্যৌ, নগরী নদ্যৌ। কেন? নদী শব্দ, ওখান থেকে কাজ করতে হবে আমাকে, দ্বিবচন, তাহলে নদী নদ্যৌ, নগরী নদ্যৌ। পরিষ্কার? বুঝতে পারছেন তো আপনারা? হ্যাঁ, ক্লিয়ার ক্লিয়ার। গুড। নেক্সট, জননী ভগিনী চ, কি হবে? জননী ভগিন্যৌ, জননী ভগিন্যৌ। পরিষ্কার? জননী ভগিন্যৌ, ক্লিয়ার? চলো আপনার এবারে প্রথম আমরা দিনের কথাটা মনে আছে যে ওই মুখ বেঁকিয়ে বলা, ওই মুখ বেঁকিয়ে বললে ঠিক আছে। হ্যাঁ, নিঃসন্দেহে জননী ভগিন্যৌ। ওকে, চলুন বহুবচনে আসি। তাহলে কি হবে? নাম্বার 5, লতা পিতা গীতা চ, কি হবে? লতা সীতা গীতে, স্যার কটা কোয়ান্টিটি আছে? তিনটে, তিনটে। বহু- মানে ও গীতাহা, হ্যাঁ ঠিক। হ্যাঁ, শ্রাবণী ম্যাডাম বলুন কি বলছেন? না স্যার ওটাই বলছি হ্যাঁ লতা বলুন বলুন বলুন। লতা সীতা গীতা হা গীতাহা, গীতা একদম কম্প্রোমাইজ করবেন না উচ্চারণে, গীতাহা। ওকে, লতা সীতা গীতাহা, পরিষ্কার? লতা সীতা গীতাহা। ঠিক তেমন ভাবে যদি আমি আরেকটি উদাহরণ আপনাদের দেওয়ার চেষ্টা করি, নাম্বার 6, নদী নগরী নদী নগরী, অন্য কিছু একটা মিলিয়ে উদাহরণ দিতে চাইছি আমি, কিন্তু পাচ্ছি না। যাই হোক, আমি একটা র্যান্ডামলি উদাহরণ দিচ্ছি। জননী, কি হবে? নদী নগরী জনন্যৌ। না 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 না, নদী নগরী জনন্যঃ। ন্যাহ। নদী নগরী জনন্যঃ। তো এইভাবে শুধু কাউন্ট করবেন, শেষের লিঙ্গ কি আছে, শেষের শব্দের লিঙ্গ কি আছে, আর কটা কোয়ান্টিটি আছে। বাস, এক থাকলে এক বচন, দুই থাকলে দ্বিবচন, দুই বেশি থাকলে বহুবচন লাগিয়ে দেবেন, ব্যাস, আর কিচ্ছু নেই এখানে, এইটুকুনি জিনিস এখানে, আর কিচ্ছু না। স্যার যদি ধরুন চারটে মানে তিনের বেশি থাকে তাহলেও তো সেম রুলই ফলো হবে। একই নিয়ম একই নিয়ম একই নিয়ম একই নিয়ম, শেষ শব্দ যেটা থাকবে তার উপরে বহুবচন চাপিয়ে দেবে। ওকে, এখানেই করুন, নদী নগরী জননী ভগিনী চ, কি হবে? নদী নগরী জননী ভগিনী চ, নদী নগরী জননী
ভগিন্যে ভগিন্নঃ ভগিন্যা, ব্যাস হয়ে গেল। ওকে, চলুন নপুংসকে আসি, তারপরে কিছু প্র্যাকটিস মিক্সড অভ্যাস করব। নাম্বার 7 দেখুন, পুষ্পম ফলম চ, কি হবে? কি হবে? পুষ্পম ফলম চ, লাস্ট পুষ্পম শব্দে, ফলে হ্যাঁ লাস্ট শব্দে লিঙ্গ দেখুন ফলম, নপুংসক, মানে পুস্তকম পুস্তকে পুস্তকানি, ফলম ফলে ফলানি। ওকে, পুষ্পম, তার মানে পুষ্পম নকার আমরা বসাবো না, শুধু প্রাতিপদিক মানে যে রুট সেটা বসাবো। তাহলে কি হবে? পুষ্প, তার সাথে ফল ফলে। বিস্তার হয়ে যাবে ফলে, পুষ্প ফলে। ওকে, পুষ্প ফলে। লাস্ট নাম্বার 8 কি হবে? পুষ্পম ফলম জলম, কি হবে? পুষ্প ফল জলানি। গুড, পুষ্প ফল জলানি, পুষ্প ফল জলানি। ক্লিয়ার? এতদূর পর্যন্ত পরিষ্কার আপনাদের সকলের? শুনতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ স্যার। ওকে, চলুন তাহলে একটা মিক্সড প্র্যাকটিস দেখায় আপনাদের, ভালো করে বুঝবেন। হ্যাঁ, রামঃ সীতা চ, কি হবে? এখানে সীতা হচ্ছে রাম স্ত্রীলিঙ্গ। সীতে, রাম ও সীতে। রাম সীতে। রাম সীতে, কারণ সীতা থেকে দ্বিবচন হবে। ওকে, লাস্টে যে শব্দ থাকবে তার থেকে দ্বিবচন। তেমনি আমি যদি রিভার্স করে দিই এটাকে, সীতা রামঃ চ, কি হবে? সীতা রামৌ। কি হবে তাহলে? সীতা সীতা রামৌ। রামৌ। তাহলে বলুন এই উদাহরণটার ক্ষেত্রে ওরা রাম সীতা, কি হবে? ওরা রাম সীতা, কি হবে? তে রাম সীতে। তে রাম হ্যাঁ, সীতে। দেখুন শেষে যেটা আছে তার লিঙ্গ অনুযায়ী হবে। দেখুন শেষে কিন্তু স্ত্রীলিঙ্গ আছে, তার মানে স্ত্রীলিঙ্গের মতো চলবে এটা, তার মানে তে রাম ও সীতে। আর যদি বলতাম এরা সীতা, তখন কি হতো? এতে রাম সীতে। এতে রাম ও সীতে, ব্যাস হয়ে গেল এরা। তেমনি এখানে দেখুন রাম পুংলিঙ্গ লাস্টে আছে, তার মানে এটা কিন্তু পুংলিঙ্গের মতো চলবে। লাস্টে যে শব্দের লিঙ্গ থাকবে সেই শব্দের লিঙ্গের মতো চলবে কিন্তু। তাহলে যদি বলি ওরা সীতারাম, তাহলে কি বলবো? ওরা সীতারাম, তাহলে কি বলবো? তৌ সীতা রামৌ। তৌ সীতারাম, এরা সীতারাম, তখন এতৌ এতৌ সীতা রামৌ। এটা বুঝতে পারছেন কেন এখানে তৌ এতৌ হলো, কেন এখানে তে এতে হলো? এটা বুঝতে পারছেন কি? এই লাস্টের শব্দটা লিঙ্গের মতো কিন্তু চলবে। দেখুন লাস্ট শব্দটা স্ত্রীলিঙ্গে দ্বিবচনে আছে, তাই জন্য এখানে স্ত্রীলিঙ্গ চলেছে। এখানে দেখুন পুংলিঙ্গ দ্বিবচন আছে, তাই জন্য এখানে পুংলিঙ্গ চলেছে। সবসময় শেষ শব্দকে দেখে চলবে। ক্লিয়ার? আর একটু উদাহরণ দিচ্ছি, এই উদাহরণ দিলে একদম পরিষ্কার হয়ে যাবে। গন্ধঃ পুষ্পম চ, কি হবে? গন্ধ পুষ্পে। ওকে, গন্ধ পুষ্পে। আপনারা হাফটা জেনে গিয়েছেন, আর হাফটা বাকি। গন্ধ পুষ্পে, এই গন্ধ পুষ্প কি হবে? এতে গন্ধ পুষ্পে। এইবারে এবারে বুঝতে পারলেন আপনি? ক্লিয়ার ক্লিয়ার, থ্যাংক ইউ ক্লিয়ার। এত এটা বলার জন্য আমি এত কিছু বললাম, যাই হোক আপনারা জেনেও নিলেন সবকিছু কিভাবে লিখতে হয়। তো এইতে গন্ধ পুষ্প। আর যদি বলতাম ওটা গন্ধ পুষ্প, তখন কি বলতাম? তে গন্ধ পুষ্পে। হ্যাঁ, দেখুন পুষ্প যেহেতু নপুংসক শব্দ, এই যমুক্তক লিঙ্গ ওটা শেষে আছে, তো সেই অনুযায়ী এটা চলবে। এই এতে কিন্তু নপুংসকে। ওকে, এতে গন্ধ পুষ্পে, এতে গন্ধ পুষ্পে,
সরস্বত্যই নমঃ মানে কি আমার হাতে মানে আমার কাছে যে গন্ধপুষ্প আছে সেই গন্ধপুষ্পটাকে আমি সরস্বতী দেবীকে দিচ্ছি। এতে গন্ধপুষ্পে সরস্বতী নমঃ। কখনো শুনেছেন তে গন্ধপুষ্পে? ওই গন্ধপুষ্পটা সরস্বতী দেবীকে দিচ্ছি। যেটা আমাদের কাছে নেই সেটাকে আমরা উৎসর্গ করবো কিভাবে? উৎসর্গ করতে হলে আগে আমাকে নিজের কাছে থাকতে হবে সেটা। তাই জন্য এতে আমরা বলি, তে বলি না। তো এতে গন্ধপুষ্পে পুজোতে শুনে থাকবেন, এইটা খুব বলা হয় এতে গন্ধপুষ্পে। তেমনি আরো কিছু বলা হয় এ সাহা ধূপহা, এটাও বলা হয়। যদি আপনারা মঠ মিশনের পুজো ফলো করেন এই শব্দ পাবেন, এ সাহা ধূপহা মানে কি আমার কাছে মানে মানে এই যে ধূপ এটা। এই যে তেমনি এ সাহা দীপহা মানে কি আমার কাছের যে দিক। এ সা রচনা। দেখবেন কালী পুজোতে খই মুরকি নাড়ু দিয়ে একটা রচনা বানাতে হয়। তো তাই জন্য আমরা বলি এ সা রচনা সরস্বতী কাল্যই নমঃ। এই যে রচনা এটা, রচনা যেহেতু স্ত্রীলিঙ্গে তাই জন্য এসা হয়ে গেছে, এসা রচনা। দেখবেন মুড়ি মুরকি চিঁড়ে নাড়ু এসব কিছু দেয়, ড্রাই মানে শুকনো খাবার, ওটাকে রচনা বলা হয়। ওকে, এ তৎ নৈবেদ্যম। নৈবেদ্যম ফলম ফলে ফলানি, নৈবেদ্যম নৈবেদ্যে নৈবেদ্যানি। তো নৈবেদ্যম শব্দ নপুংসকে, তো এতৎ নৈবেদ্যম এটাও বলা হয়। এতৎ পুষ্পম সরস্বতী নমঃ, এই যে ফুল সরস্বতীকে প্রণাম, এতৎ পুষ্পম। এইগুলো সব পুজোর এক একটা টার্ম। এই টার্মগুলোর অর্থ আপনারা এখন বুঝতে পারছেন কেন আমরা এরকম বলি? হ্যাঁ, আজকে বোঝা গেল। আজকে এখানে যেগুলি আছে সব দেখুন নিজের কাছে যদি থাকে তবেই, দূরের অর্থে কিন্তু একটিও জিনিস নেই এখানে। তাই জন্য আমরা যখন পুজো করি নিজেদের কাছে যা কিছু আছে সেইগুলোর দ্বারা, দূরের কোনো জিনিসের দ্বারা না। তাহলে সেবা তাহলে কি হলো, তাই না? ওই দূরে আছে ওটা দিয়ে দাও মাকে, ওটা দিয়ে দাও, এরকম না, আমি দেবো, মানে আমার হাত থেকে যাবে এইভাবে। চলো, তো আলটিমেট আমাদের বিষয়বস্তু কি ছিল? এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু এই জিনিসটা কিন্তু সবাই যে যত ভালো করে বুঝতে পারবেন পরবর্তী ক্লাসগুলোতে সে তত আরো ভালো ভালোভাবে বুঝতে পারবে। তো এত দূরই তাহলে আজকে। আপনারা বলুন যদি কোনো প্রশ্ন থাকে এবারে। আপনারা ক্লাসটা করে মজা পাচ্ছেন তো, মানে নতুন কিছু শিখছেন এরকম বুঝতে পারছেন তো? হ্যাঁ 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 হ্যাঁ, আজকে ক্লাস খুব ইন্টারেস্টিং। আজকে খুব ইন্টারেস্টিং হয়েছে। তো এইভাবে চলে। ওকে, দেখি বইয়ে কত প্র্যাকটিস আছে, একটু দাঁড়ান। আমি পিডিএফ দিয়ে তো অসুবিধা নেই আপনাদের, আপনারা প্র্যাকটিস তো করতে পারবেনই, বইটা আমি দিয়ে দিয়েছি। তো অনেক প্র্যাকটিস আছে, আপনারা এইগুলো চাইলে করতে পারেন। আছে প্র্যাকটিস, অনেক প্র্যাকটিস আছে। একটু দাঁড়ান, ঠিক আছে, এইগুলো তো প্র্যাকটিস আছেই। দেখুন ঠিক আছে, অসুবিধা নেই, অনেক প্র্যাকটিস আছে। আপনারা চাইলে বইটা ফলো করুন, এই বইটা প্র্যাকটিস করতে পারেন। দেখুন এখানে 1 ভজন 2 ভজন বিভূষণ দেওয়া আছে, করতে পারেন। ওইটা একবার যাবেন বুঝতে পারবেন। ওকে, তাহলে আমাদের এতদূর আজকে ঠিক আছে, আশা করি। আমরা বেশি শিখবো না আজকে আর। পরের দিন আমরা ধাতুতে যাব। ধাতু কিভাবে আমরা ধাতু পাঠ করি, কিভাবে আমরা আস্তি স্তাহা সন্তি বলি, পরের দিন আমরা এসব শিখবো। পরের ক্লাস কিবার, কতবারই পড়ছে আমাদের? বুধবার। না না, আমার ক্লাস আচ্ছা, আজকে তো বুধবারই তো। না না, আমার ক্লাস পড়ছে আপনাদের 17 তারিখ, নেক্সট 17 তারিখে আমার ক্লাস পড়ছে। ও আচ্ছা 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 মানে আমার ক্লাস তো এর পরের সোমবার হবে না, এরপরে। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। হয়তো আশা করি আমি সোমবার দিন ক্লাস নিতে পারবো না। ঠিক আছে, দেখা যাক। আমি একটু রাজস্থানে যাবো, আমার একটা ইন্টারভিউ আছে। তো ঠিক আছে, অসুবিধা নেই, দেখা যাক কি হয়। ওকে, চলো, স্যার ইন্টারভিউর জন্য বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। ওকে, ভালোভাবে ইন্টারভিউ দিন। নিশ্চয়ই। যদি আমি ফাঁকা হয়ে যাই আমি রাত্রেবেলায় ক্লাস নিয়ে নেবো, অসুবিধা নেই। আমাদের সবার তরফ থেকে আপনার প্রতি আশীর্বাদ রইল, থ্যাংক ইউ। ভালোভাবে দিন। ওকে, চলুন তাহলে আজকে আমরা এখানে শেষ করি। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি। আপনিও ভালো থাকবেন স্যার। হ্যাঁ, নিশ্চয়ই।